সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1238তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ সজীব হোসেনের জীবনের এক লজ্জাজনক, করুণ, দুঃখজনক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল স্কুল ছাত্রের বাড়িতে বিয়ের দাবিতে শিক্ষিকার অনশন। কোনো এক স্কুল ছাত্রের বাড়িতে শিক্ষিকা বিয়ের দাবিতে অনশন করে বসেছে। এই গল্পটা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবার সজীবের জীবনের তাজ্জব হয়ে যাওয়ার মতো বাস্তব জীবনের গল্প। দেখেন, একটা বয়স আছে যেটাকে আমরা বয়স সন্ধিকাল বলি অথবা টিনেজার্সের বয়স বলি। বেশিরভাগ মানুষ তার ওই বয়সটাতে এমন কিছু ভুল করে যে ভুলের মাসুল তাকে পুরোটা জীবন ভর দিয়ে যেতে হয়। তাই এই গল্পটা হবে আমাদের আজকের সমাজের স্কুল ছাত্রীদের জন্য এক শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই মোহাম্মদ সজীব হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সজীব ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সজীব আহমেদ। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট দুইটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সৌদি প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সৌদি আরবে থাকে এবং সৌদি আরবে থেকে আমার বাবা আসলে খুব বেশি টাকা বেশি ইনকাম করতে পারে না, আর যতটুকুই বা ইনকাম করে তার পুরোটাই পরিবারের জন্যই ব্যয় করে। দেখা যায় আমাদের পরিবারের সদস্যের সংখ্যা অভাব নাই। আমার দাদা দাদি কাকা এবং ফুফি সহ আমার ভাই বোনেরা মিলিয়ে আমাদের পরিবারে অনেক মানুষ, কিন্তু ইনকাম করে একমাত্র আমার বাবা। আমার বাবা বিদেশ থেকে হাড়ভাঙা পরিশ্রম করে যে টাকা বেতন পেত তার সম্পূর্ণ টাকাটাই আমার বাবা পরিবারের জন্য পাঠিয়ে দিত। আর পরিবারের সব মানুষগুলো বাবার ওই টাকাকে মুছে তেল দিয়ে তারা খেয়ে বেড়াতো, ঘুরে বেড়াতো। আমার কাকার কাজ করার মতো বয়স হয়েছে। আমার কাকা কোনো পড়াশোনাও করে না এবং অন্য কোনো কিছুও করে না। যতই আমার দাদা হচ্ছে কাকারে বলে তুই কিছু একটা কর, কিছু একটা করার জন্য চেষ্টা কর, কিন্তু আমার কাকা কোনো কিছুই করবে না। আমার আব্বু ইনকাম করবে এবং আব্বুর ইনকামের টাকার উপরে আমার কাকা চলবে, এটাই হচ্ছে আমার কাকার টার্গেট। খুব ছোটোবেলা থেকে পারিবারিক এই সমস্যাগুলো আমি দেখে আসতেছিলাম। এরকম করতে করতে আমি মোটামুটি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমি দেখতে শুনতে আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে একটু আলাদা ছিলাম। ছোট বয়সে আমি অনেকটা লম্বা হয়ে যাই এবং আমার চেহারাও অনেক বেশি সুন্দর ছিল, বেশ কিছুটা আমার বাবার মতো। আমার বাবাও দেখতে একেবারে সুদর্শন পুরুষ ছিলেন। যাই হোক, এরকম করে মোটামুটি বড় হওয়ার পরে আমার মা তখন আমাকে আমাদের এলাকারই একটা স্কুলে ভর্তি করায়। আমি না স্কুলে পড়াশোনা করতাম। ছোটোবেলা থেকে না আমার ভিতরে একটা সিনেমা প্রেম ছিল। মানে আমি সিনেমা দেখতে, টিভি দেখতে খুব পছন্দ করতাম। ওই সময়টাতে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, মানে সাদা কালো টিভি ছিল, রঙিন টেলিভিশন ছিল না। তো দেখা যাচ্ছে ওই সাদা কালো টিভিও না খুব বেশি ছিল না, ধরেন পুরো মানে 2-3টা বাড়ি মিলিয়ে একটা টেলিভিশন। এবং এই টেলিভিশন দেখার জন্য বাড়ির মানুষ সবাই হুমড়ি খেয়ে পড়তো। মানে সবাই টেলিভিশন দেখবে, টেলিভিশনের প্রতি সবার একটা অন্যরকম দুর্বলতা ছিল। তো সবাই মিলে হচ্ছে টেলিভিশন দেখতাম। আর বিশেষ করে শুক্রবারে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখানো হতো বিকেল 3টা বাজে। এই সিনেমাটা দেখার জন্য আমি পাগল হয়ে যেতাম, শুধু অপেক্ষা করতাম কবে শুক্রবার আসবে। আর শুক্রবার আসলে আমি টিভির পর্দায় একটা সিনেমা দেখতে পাবো, একটা ছবি দেখতে পাবো। এই জন্য পাগলের মতো শুক্রবারের জন্য অপেক্ষা করতাম। এমন করতে করতে মোটামুটি আমার ভিতরে একটা ধারণা জাগে, মানে একটা স্বপ্ন জাগে, একটা ড্রিম জাগে যে আমি যদি বড় হই তাহলে আমি সিনেমার নায়ক হব, আমি সিনেমায় কাজ করব এবং আমি একদিন সিনেমার অনেক বড় সুপারস্টার হব এবং আমার নামে মানুষ আমার মতো করে চুল কাটবে, আমার মতো করে প্যান্ট পরবে, আমার মতো করে কথা বলবে, মানুষ আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি ইয়াং সমাজের আইডল হব। এইরকম একটা চিন্তা ভাবনা সবসময় মাথার মধ্যে কাজ করতো, যার জন্য ছোটোবেলা থেকে আমি এরকম হ্যান্ডসামলি চলাফেরা করতে পছন্দ করতাম। এরকম করতে করতে একটা সময় আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি এবং প্রাইমারি স্কুল শেষ করার পরে আমি তখন প্রাইমারি স্কুল শেষ করে আমি আমাদের
এলাকারই একটা হাই স্কুলে ভর্তি হই। তখন পর্যন্ত কিন্তু আমার আব্বা প্রবাসীই থাকে, আমার আব্বা বিদেশে থাকে। তো আমি তখন হাই স্কুলে ভর্তি হই, এবং হাই স্কুলে ভর্তি হওয়ার পরে আমি খুব হ্যান্ডসামলি চলাফেরা করতাম। মানে আমার চলাফেরার স্টাইলটা ছিল অন্যরকম। আমি সেই বয়সে ছিঁড়া প্যান্ট পরি, আপনি বুঝতেই পারেন। আমার মা আমাকে নতুন প্যান্ট কিনে দিত বাজার থেকে, আমি বিভিন্ন জায়গাটা ছিঁড়ে ফেলতাম, ব্লেড দিয়ে কাটতাম এবং কেটে স্টাইল করে প্যান্ট পরতাম। এবং স্কুলের মেয়েদের আমি একটা ক্রাশ ছিলাম, সবাই আমাকে খুব পছন্দ করতো, এবং আমার সত্যিকার অর্থে কাউরে ভালো লাগতো না, মানে কারোর প্রতি আমার অতটা মানে ভালো লাগা কাজ করতো না। বাট সব মেয়েরা আমার পছন্দ করতো, সবাই আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতো, বা এই জিনিসটা আমি তখন বুঝতাম। এমন করতে করতে আমি তখন সবেমাত্র ক্লাস 7-এ পড়ি। তো ক্লাস 7-এ পড়া একটা ছেলে কিন্তু এখনকার সময় এতটা বড় হয় না, পিচ্ছি দেখা যায়। কিন্তু আমাদের সময় এরকম হতো যে ক্লাস 7-এ যে পড়তো তারও না মুছ গজায় যেত, দাড়ি উঠে যেত, মানে সবাই অনেক বড় বড় ছিল। প্রাইমারি স্কুলের গণ্ডি শেষ করার পরে হাই স্কুলে উঠলে পরেই সবাইকে অনেক বড় বড় গব্বার সিং এরকম দেখাতো। তো আমি ক্লাস 7-এ পড়ি। তো একদিন হলো কি ভাই, মানে আমার ঘটনাগুলো যেখান থেকে শুরু হয় আর কি ওখান থেকে বলি। একদিন হলো কি, আমরা সকালবেলা মাঠের মধ্যে ফুটবল খেলতেছিলাম, মানে স্কুলে আসছিলাম। তো ক্লাস যেহেতু বসে নাই, ভাবলাম মাঠে একটু ফুটবল খেলি। তো এরকম করে মাঠে ফুটবল খেলতেছি, আমি আবার খুব ভালো ফুটবল খেলতে পারতাম। মানে আমি আমার যে ক্লাস 9-10-এ পড়তো সিনিয়র ভাইয়েরা, আমি ওনাদের সাথে ফুটবল খেলতাম এবং আমি ফুটবল খুব ভালো খেলি। তো সেটার মধ্যে মাঠের মধ্যে ফুটবল খেলতেছি সকালবেলা, মানে ক্লাস এখনও বসে নাই ওই সময়। তাই আমার কাছে বলটা আসছে, আমি একটা কিক মারলাম, একটা লাথি মারলাম, এবং কিক মারলাম পরে ওই সময় আমাদের ইংলিশ ম্যাডাম, মানে আমাদের ইংলিশ শিক্ষিকা তানিয়া ম্যাডাম, তখন হচ্ছে রিক্সা করে উনি আসছে, মানে স্কুলের দিকে আসতেছে। তো আমাদের ওই মাঠ দিয়ে উনি হেঁটে যাচ্ছিল। এমন সময় আমি যখন বলে কিক করি, দুর্ভাগ্যবশত এই বলটা গিয়ে ম্যাডামের বাম হাতে পড়ে, এবং বাম হাতে পড়লে পরে ম্যাডামের হাতে অনেকগুলো বই ছিল এবং ম্যাডামের মোবাইল ফোন ছিল, এই সব কিছু হাত থেকে পড়ে যায়, মানে পড়েছে। এবং পড়ে গেলে পরে ম্যাডাম খুব রেগে যায়। এমনি তানিয়া ম্যাডাম আমাদের স্কুলে সবচেয়ে বেশি রাগান্বিত ছিলেন, এবং তিনি বাচ্চাদেরকে খুব শাসন করতেন, অনেক শাসন মানে করতেন আর কি, এই টাইপের একজন ম্যাডাম ছিলেন। এবং যখনই আমার বলটাকে ওনার বাম হাতের মধ্যে পড়লো, ওনার বইপত্র মোবাইল টোবাইল সব পড়ে গেছে, উনি খুব রেগে গিয়ে জিজ্ঞেস করলো বল লাথি মারছে কে। তো সবাই তখন আমার দিকে দেখাই দিল যে সজীব লাথি মারছে। পরে ম্যাডাম আমাকে বলে, তুই কি আমার দিকে তাকায় বল লাথি মারছিস? আমি বললাম, না ম্যাডাম, আমি আপনার দিকে তাকায় লাথি মারি নাই, এখন এটা দুর্ভাগ্যবশত আপনার গায়ে গিয়ে পড়ছে। বলে ঠিক আছে, আমি তোকে দেখাচ্ছি মজা। এই বলে তখন ম্যাডাম হচ্ছে ক্লাসে ঢুকলো, মানে অফিস রুমে গেল। যাওয়ার পরে তখন ঘন্টা বাজলো, ঘন্টা বাজার পরে আমরা পিটি করি। আপনারা হয়তো অনেকেই জানেন, এখন করে কিনা জানি না। ওই সময়টাতে স্কুলে ক্লাস বসার আগে 30 মিনিটের মতো, আধা ঘন্টার মতো পিটি করানো হতো। তো লেফট লাইট বলে আমি তখন পিটি করতেছি, এবং পিটি শেষ হওয়ার পরে সারিবদ্ধভাবে সবাই তখন শ্রেণীকক্ষের মধ্যে ঢুকবো। ওই সময়তে আমি শ্রেণীকক্ষে ঢুকতেছি, এমন সময় ম্যাডামদের সামনে দিয়ে তো যেতে হয়, স্যারদের সামনে দিয়ে যেতে হয়। এই সময় ম্যাডাম ঘাপ করে আমার মাথার মধ্যে বেত দিয়ে আঘাত করলো, মানে তানিয়া ম্যাডাম আঘাত করে বললো, তুই দাঁড়া। আমি তখন দাঁড়াইলাম, এবং দাঁড়ানোর পরে ম্যাডাম করলো কি, সবাই তখন ক্লাসে ঢুকে গেল, আমি তখন ওখানে দাঁড়ায় আছি। ম্যাডাম আমারে বলে, তুই অনেক ভালো ফুটবল খেলিস? আমি বললাম, জি ম্যাডাম। বলে, আচ্ছা ভালো, তাই শার্ট খোল, এমন করেই বলতেছে। তো আমি বললাম যে ম্যাডাম মানে কি বলেন, শার্ট খুলবো? বলে, হ্যাঁ, ফুটবল খেলতে হলে শার্ট খুলতে হয় না, শার্ট খোল। তা আমি তখন লজ্জাও পাচ্ছিলাম। পরে ম্যাডাম যেহেতু বলতেছে এবং রাগান্বিত হয়ে আছে, পরে আমি শার্ট খুললাম। খোলার পরে ম্যাডাম আমাকে বলতেছে, প্যান্ট খোল, মানে এরকম করেই বলতেছে। এখন যখন প্যান্ট খোলার কথা বললো, আমি তখন খুব লজ্জা পাইছি। আমার বললো, কি প্যান্ট খুলবি না? তুই যে একটু আগে ফুটবল খেললি তখন তো হাফ প্যান্ট পরে খেলছিস, হাফ প্যান্ট আছে না নিচে? আমি বললাম, জি ম্যাডাম আছে। তা বলে, হাফ প্যান্ট যদি থাকে তো ফুল প্যান্ট খোল, মানে ফুটবল খেলার জন্য যেরকমভাবে প্রস্তুতি নিতে হয় এরকমভাবে মানে প্রস্তুতি নেয়, খোল। আমি তখন মানে আপনারা প্যান্টও খুললাম, মানে স্কুল ড্রেসটা খুলে ফেললাম আর কি। আমার গায়ে তখন একটা সাদা সেন্টু গেঞ্জি আর একটা কালো প্যান্ট আছে, যেটা আপনারা হাফ প্যান্ট টাইপের, মানে যেটা পরে আমি তখন ফুটবল খেলেছিলাম। আমাকে বলে, মাঠের মাঝখানে যা। আমি বললাম, জি ম্যাডাম। বলে, মাঠের মাঝখানে গিয়ে একটা, আপনারা হয়তো চিনবেন, ম্যাডামের হাতে একটা পয়সা ছিল ওই সময়। আপনার এক ধরনের পয়সাগুলো কীরকম হতো জানেন, মানে একটু মানে ওই যে গোল্ডেন কালার যে পয়সাগুলো, এইরকম একটা পয়সা আমাকে দিল। পয়সাটা দিয়ে বলে, এইটা কপালের মধ্যে দিয়ে তুই উপরের দিকে তাকায় থাকবি। আমি না বুঝলাম না। পরে ম্যাডাম আমাকে মাঠের মধ্যে নিয়ে গেল, এবং এমতো অবস্থার ভিতরে আমার হাত পাগুলো দুদিকে দিয়ে একদম মাথার মধ্যে এই পয়সাটা দিয়ে আমাকে উপরের দিকে তাকায় রাখছে। এখন তাকায় রাখছে আমি কতক্ষণ ধরে ভাই, মানে আপনি বুঝতেই পারেন যে এরকম রোদের মধ্যে উপরের দিয়ে কতক্ষণ থাকতে পারে, মানে আমি মাথা ঘুরে পড়ে যাবো এমন একটা অবস্থা। এবং একটা পর্যায়ে মানে একটা ক্লাস শেষ হলো, আধা ঘন্টা পরে ম্যাডাম আসছে, এসে আমার কপাল থেকে মানে ইয়েটা সরাই নিল, পয়সাটা সরাই নিল। তখনও কিন্তু আমার পয়সার দাগ পড়ে গেছে, মানে গোল হয়ে এরকম দাগ পড়ে গেছে। পরে আমারে বলে, তুই ওর তাকায় থাকবি।
তা আমার এরকম করে ওখানে দাঁড়া করে রাখছে, পরে বলে এক পায়ে দাঁড়া। আমাকে ওইখানে মানে হাতগুলো এরকম দুই দিকে ছড়িয়ে আমাকে এক পায়ে দাঁড়া করে রাখছে। তা আমি এক পায়ে দাঁড়ায় আছি, এরকম করতে করতে টিফিন দিয়ে দিছে, মানে 5টা ক্লাস শেষ হয়ে গেছে, আপনি বুঝেন। ক্লাসগুলো শেষ হওয়ার পরে মানে টিফিনের সময় হয়েছে, ওই সময় পর্যন্ত উনি আমাকে এক পা উপরে দিয়ে আমাকে দাঁড়া করায় রাখছে। আমি বারবার বলতেছি, ম্যাডাম আমার পা ব্যথা করতেছে, মানে আমি মানে করতেছি। এবং একটা সময় টিফিন দেওয়ার পরে ভাই বিশ্বাস করবেন, মানে স্কুলের যত ছেলে মেয়েরা ছিল সবাই চারপাশে গোল হয়ে আমার এই দৃশ্যটা দেখতেছে। আমার রাগে তখন পুরো শরীরটা ফেটে যাচ্ছিল এবং চোখ দিয়ে পানি বের হইতেছে যে আমি তো আসলেই কোনো অন্যায় করি নাই। আমি তো ম্যাডামের দিকে তাকিয়ে আর বলটা কিক মারি নাই। এখন এটা দুর্ভাগ্যবশত ম্যাডামের গায়ে পড়ছে, আমি তো আর দেখে মারি নাই। আমার এরকম লজ্জা লাগতেছে, যেরকম হাফ প্যান্ট পরে উনি আমাকে দাঁড়া করায় রাখছে। এবং সারাটা দিন মানে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত, ছুটির দেওয়া পর্যন্ত মানে উনি আমাকে ওখানে দাঁড়া করায় রাখে। এবং অন্য কোনো শিক্ষকরা ম্যাডামকে কোনো কিছু বলে না, এই যে আমাকে এভাবে কষ্ট দিচ্ছে, আমাকে এভাবে সূর্যের দিকে তাকিয়ে দাঁড়া করায় রাখছে, কোনো শিক্ষকরা কোনো কিছুই বলে না। সবাই তখন নীরব ভূমিকা পালন করতেছে, কেউ কোনো কথা বলে না। উনি আমাকে এইভাবে সাজা দেয়। এবং একটা পর্যায়ে তখন মানে স্কুল ছুটি হওয়ার পরে উনি আমাকে তখন বইপত্র দিল, দিয়া বললো যে বাড়ি যা, মানে বাড়ি পাঠাচ্ছে। মানে আমি খুব জিদি একটা ছেলে ছিলাম আসলে, কিন্তু সত্যিকার অর্থে ম্যাডামের শরীরে কেমন জিদ, আমি এর চেয়েও বেশি জিদি। আমি বাড়িতে গেছি মানে জিদ দিয়ে, মানে আমার শরীরের রাগে আমার রাতের বেলায় জ্বর চলে আসছে, মানে এত পরিমাণের জ্বর যে আমি শরীর নাড়াইতে পারতেছি না। এবং একটা সময় মানে আমি রাতের মধ্যে শপথ করে ফেলি যে যেভাবেই হোক, যে করেই হোক, এই ম্যাডামের আমি এমন অবস্থা করবো যাতে ম্যাডাম কোনো দিন কারোর সামনে মুখ দেখাইতে না পারে। আমি ম্যাডামকে র্যাপ করবো, এরকমভাবে আমি শপথ করে ফেলি যে আমি ওনার জীবন শেষ করে দিব। তো মূলত ম্যাডামের হচ্ছে মানে ম্যাডামের কোনো সন্তানাদি নেই, ছেলে মেয়ে নাই, বিয়ে হয়েছে বহু বছর হয়ে গেছে। এবং ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে ইতালি থাকতো এবং উনি এখনও ইতালিতে আছে। তো ম্যাডামকে আবার মানে অনেকবার নিতে চেষ্টা করছে, ম্যাডাম যায় নাই। বা ওনাদের মানে যতটুকু জানি ম্যাডামের বাড়িতেও থাকে না, ম্যাডাম এখানে হচ্ছে কোনো একটা মানে জায়গায় ভাড়া থাকে। এবং ম্যাডামের একটা কাজের মেয়ে আছে, ওই কাজের মেয়ে ম্যাডামের দেখাশোনা করে, তার পাশাপাশি উনি শিক্ষক মানে স্কুলে শিক্ষকতা করে। তো এরকম একটা অবস্থা। তো আমার কথা হচ্ছে যে যেভাবেই হোক, যে করেই হোক, আমি ম্যাডামের এমন কিছু ক্ষতি করব যেটাতে ম্যাডাম সারা জীবন আমার নাম মনে রাখবে, এরকম একটা চিন্তা ভাবনা করতেছিলাম। তো এরকম করতে করতে আমি তখন আবার স্কুলে যাই, মানে 3 দিন স্কুলে যাইনি, 3 দিন খুব জ্বরে ভুগছিলাম। এবং 3 দিন পরে গেলে পরে ম্যাডাম আমার সাথে ভালো করে কথা বলে যে সজীব ঠিকমতো পড়াশোনা করো, এবং তোমার এটা ঠিক হয় নাই। আমি তোমার ম্যাডাম, যখন দেখছো আমি আসতেছি তখন আমাদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা না করে তুমি আমার দিকে বল ছুঁড়ে মারছো, এটা ঠিক হয় নাই, তুমি এটা অন্যায় করছো, এই জন্য তোমাকে শাস্তি দিয়েছি। মানে ম্যাডাম কিছুটা হলেও অনুতপ্ত আর কি, বোঝা গেল। তো যাই হোক, আমি তো এইভাবে পড়ে আসছি ক্লাস 8 থেকে, মানে ক্লাস 7 থেকে তখন আমি ফাইনাল পরীক্ষা দিব। তো ফাইনাল পরীক্ষা দিব পরে ওই সময় আমার আব্বা বিদেশ থেকে একটা মোবাইল ফোন পাঠায়। তো সেই সময় মোবাইল ফোনগুলো কী সিস্টেম ছিল, আপনার ক্যামেরা ছিল, কিন্তু ওই রকম মানে ছিল না, যেটা ধরেন আপনার কী জানি বলে ফেসবুক, ইন্টারনেট, ইমো, এই ধরনের অপশনগুলো ছিল না মোবাইলের মধ্যে। মানে হয়তো একটা দুটো ছবি ওঠানো যাইতো, মানে ওরকম অ্যান্ড্রয়েড ফোনগুলো তখনও মোটামুটিভাবে চালু হয়নি, নোকিয়া ফোনগুলোর মধ্যে আছে। এরকম ওই নোকিয়া ফোনগুলো দিয়ে হয়তো একটু রেকর্ড করা যেত অথবা একটা দুটো ছবি ওঠানো যেত এরকম। তো আমার আব্বু তখন বললো কি, বিদেশ থেকে আমার জন্য একটা মোবাইল ফোন পাঠাইলো, আমার জন্য বলতে পরিবারের জন্য। আব্বু ফোন করবে তো যাতে আমরা ফোন ধরতে পারি, বাজানো মোবাইল ফোন, ওইখানে যাতায়াত করতে সমস্যা। তো আমি তখন কী করতাম, রাতের মধ্যে বসে বসে না ফোনে লুডো মানে আপনার বিভিন্ন ধরনের গেমস খেলতাম। ওই সময় অনেক গেমস ছিল, ফোনের মধ্যে বসে বসে আমি গেমস খেলি। এবং এরকম করতে করতে ক্লাস 7-এ আমি মানে 7 থেকে ক্লাস 8-এ উঠবো, ওই সময় হঠাৎ করে একদিন আমার মাথায় আসলো যে ম্যাডামের কাছে তো একটা মোবাইল ফোন আছে, ম্যাডামের নাম্বারটা কোনোভাবে ম্যানেজ করা যায় কি না, এই চিন্তা করতেছে ম্যাডামের নাম্বারটা কোনোভাবে ম্যানেজ করা যায় কি না। এমন করতে করতে আমাদের ক্লাসে আরেকটা ছেলে পড়তো, নাম ছিল রুবেল। তার রুবেল আবার ম্যাডামের বাজার টাজার করে দিত, মানে ম্যাডামের বাসায় যদি বাজার লাগতো, এটা ওইটা লাগতো, তার রুবেল আবার ম্যাডামের বাসায় যাইতো, ম্যাডামকে বাজার সাজার করে দিত। পরে একদিন আমি রুবেলকে বলতেছি যে রুবেল, তোর কাছে ম্যাডামের নাম্বার আছে? এমনিই বলি। তো আমার বলে, কেন ম্যাডামের নাম্বার লাগবে কেন তোর? আমি বললাম, না আমার আব্বু চাইছিল। আমার আব্বু তো তখন বিদেশে থাকতো। পরে বলতেছে কেন? আমি বললাম যে আব্বু চাইছে আমি নাকি পড়াশোনা ঠিক মতো করি কিনা, হয়তো ম্যাডামের সাথে কথা বলবে। এটা বলার পরে রুবেল তখন আমাকে ম্যাডামের নাম্বারটা দিচ্ছে। অবশ্য রুবেলের কাছে ম্যাডামের নাম্বার ছিল। তাই নাম্বারটা দিল, পরে আমি যখন নাম্বারটা রেখে দিছি, নাম্বারটা রেখে দিয়ে চিন্তা করতেছি কী করা যায়। মানে আমার তো টার্গেট হচ্ছে ম্যাডামকে অপমান করা, অপদস্থ করা, এবং কোন ওয়েতে করব, কোন রাস্তায় করব, সেই রাস্তাটা ভাই খুঁজে পাচ্ছিলাম না। এরকম করতে করতে একদিন হলো কি, বেশ কিছুদিন পরে আমি একদিন ম্যাডামের নাম্বারে একটা মিস কল দিলাম, মানে রাতের বেলায়
মিস কল দিয়ে পরে আমাদের ওই ফোনটা কিন্তু আমার কাছেই থাকতো, মানে 24 ঘন্টা আমার কাছে। স্কুলে আমি নিয়ে যেতাম, স্কুলে ফোনটা চাইলে সাইলেন্ট করে পকেটে করে নিয়ে যেতাম। তাই আব্বা যদি ফোন দিত আমি রিসিভ করতাম বা আম্মুর সাথে কথা বলাই দিতাম, মানে ফোনটা কিন্তু সারাক্ষণ আমার আন্ডারেই থাকতো, আমার কাছেই থাকতো। যাই হোক, একটা পর্যায়ে দেখা গেল কি আমি ফোনটা পকেটে করে স্কুলে যাইতাম যখন, তো মাঝে মাঝে মানে আমি কি ওই যে মিস কল দিছিলাম, একদিন শুধু একটা মিস কল দিলাম ভাই। মিস কল দেওয়ার পরে ম্যাডাম আমাকে ফোন দিছে পরের দিন, আমি তখন কিন্তু ক্লাসে। ম্যাডাম ফোন দিছে, আমি তো ম্যাডাম দিয়ে নাম্বারটা সেভ করে রাখি, ম্যাডাম ফোন দিছে, আমি ফোনটা রিসিভ করি না। এবং রিসিভ না করার পরে ভাই দেখা গেল কি ম্যাডাম আমার অলওয়েজ কল দেয়, মানে একটু পরপর কল দেয়, একটু পরপর কল দেয়, প্রায় 100-র উপরে কল ওই দিন রাতে, মানে ওই সারাটা দিন আমাকে দিছে। রাতের বেলায় মিস কল দিলাম তো সারাদিন উনি আমার ফোন দিছে, আমি ওনার ফোন টোন ধরি নাই। এবং না ধরার পরে এই মানে ওই দিন রাতের বেলায়ও উনি কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছে, ফোন দিয়ে যাচ্ছে, মানে সারাক্ষণই ফোন করতেছে। আমি তো ভয়ে ফোন রিসিভ করি না, যে আমি যদি রিসিভ করি তাহলে ম্যাডাম যদি আমার কণ্ঠ চিনে ফেলে বা কিছু একটা হয়ে যায়, মানে ভয়ে ভয়ে আমি আর কল রিসিভ করি না। এরকম করে প্রায় 3 দিন কেটে গেছে এবং এই 3 দিনে উনি আমাকে অনেকগুলো কল করে, মানে এত কল করে যা বলার মতো না, মানে প্রতিনিয়ত কল করতেই থাকে। এরকম করতে করতে আমি কি করলাম, একদিন কলটা রিসিভ করলাম, মানে রিসিভ করছি। রিসিভ করার পর উনি খুব রাগান্বিত ভাষায় কথা বলতেছে, রাত তখন প্রায় আনুমানিক 1টার মতো বাজে, মধ্যরাতে। পরে এরকম করে কথা বলতেছে, এই বেয়াদব, কল মিস কল দিলি এরপরে কল রিসিভ করিস না কেন কল ধরিস না, তোর এত বড় সাহস করতে গেলে এই কে তুই, মানে এরকমভাবে আমার সাথে মানে খুব ঝাড়ি মেরে বকা মেরে কথা বলতেছে। আমি বললাম যে মানে অনেকক্ষণ এরকম বকাবাদ্য শোনার পর আমি তখন ফোন লাইনটা কেটে দিলাম, মানে আমার কথা বললাম না। এবং না বলার পর এরপরের দিন আবারও ফোন দেয়, এইভাবে প্রায় টানা 1 সপ্তাহের মতো। যখন উনি ফোনে দেয় আমি ধরেই গালাগালি করে কেটে দেয়, আমি ধরেই উনি গালাগালি করে আমি কেটে দিই। 1 সপ্তাহ পরে উনি আমার সাথে একদিন খুব সুন্দর করে কথা বলতেছে, আমারে বলে, ভাই প্লিজ আপনার কাছে আমি ভালো করে জিজ্ঞেস করি যে আপনি প্লিজ একটু সত্যি করে বলবেন যে আপনি কে, আমার নাম্বারটা কোথায় পাইছেন আর আমাকে মিস কল দিচ্ছেন। এবং আমি কিন্তু মিস কল একদিনই দিছি, শুধু রাতের বেলা একটা মিস কল দিচ্ছি, মানে ওনার যে কত ব্যথা মানে আপনি পরে বুঝতে পারবেন। এরপরে উনি আমার ফোন দিয়ে কথা বলতেছে যে আমি আপনার সাথে, মানে আমি খুব সুন্দর করে কথা বলে ওই দিন। তা আমিও তখন আস্তে আস্তে করে কণ্ঠটাকে একটু অন্যরকম করে কথা বলতেছি, যে পরে বলে আপনার নাম কি, আমি বলে আমার নাম হৃদয়। বলে আপনার নাম হৃদয়, আপনি কোথায় থাকেন, আমি বললাম আমি ঢাকায় থাকি। এরকম করে বলে, ঢাকায় থাকেন তো আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন। আমি বললাম দেখেন আমি তো আসলে মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো আমি এরকম মানে নাম্বারটা বানাই একটা মিস কল দিছি, মানে আমি আসলে মেয়েদের নাম্বার খুঁজতেছিলাম। তো বলে তাইলে আপনি, আমি ফোন দিলাম পরে আপনি আমার ফোনটা ধরলেন না কেন। তাই আমি বললাম দেখেন আমি ফোনটা আসলে পরে ধরি নেই, ভাবছি কোনো মেয়ে তো আর ফোন ব্যাক করবে না, যেহেতু ফোনটা ব্যাক করছে তাহলে কোনো একটা ছেলে হবে, এই জন্য আমি আর ফোনটা ধরি নাই। পরে আমাকে বলতেছে কেন ফোন ধরবেন না কেন, আমি কি কোনো মেয়ে আপনার কাছে মনে হচ্ছে না। আমি বললাম জি মনে হচ্ছে। উনিও কিন্তু আমাকে মিথ্যা বলে দেখেন। পরে আমি বললাম যে আপনি কি করেন, বলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এরকম করে বলতেছে। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বলে জি। আমি বললাম আপনার বিয়ে হয়েছে, বলে না, মানে ওনার বিয়ে হয়েছে বহু বছর হয়ে গেছে কিন্তু উনি বলেন আর বিয়ে হয় নাই। তাই আমি বললাম যে ঠিক আছে, মানে পরে আমি বলতেছি আপনার নাম কি, নামটা কিন্তু ঠিক বলছে যে আমার নাম তানিয়া। আমি বললাম ও আচ্ছা। এরকমভাবে ওই দিনে আমি ওনার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, মানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো কথা বলছে, অনেক কথাবার্তা ওনার পার্সোনাল বিষয়ে, কিন্তু উনি যা বলছে সবই মিথ্যা। ওনার ব্যক্তিগত বিষয় নিয়ে উনি যতটুকু বললোই যে সম্পূর্ণটাই মিথ্যা কথা, কারণ আমি তো ওনার রিয়েল লাইফ সম্বন্ধে জানি এবং মোবাইল ফোনে উনি আমাকে যা বলল সবই মিথ্যা কথা, আমি সব ওনার মিথ্যা কথাগুলো শুনলাম। এবং শোনার পরে ওনাকে আমি তারপরেও সাপোর্ট দিয়ে যাচ্ছে, ওনার কথাবার্তা শুনতেছি। এইরকমভাবে টাইমটা কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেলো কি যে উনি আমার সাথে এরকম করে কথা বলে এবং এরপরে রাতে উনি আমাকে আবারও ফোন দিল, এই হৃদয় কী করো, ঠিকমতো পড়াশোনা করতেছো, ভালো আছো, মানে এরকম করে কথাবার্তা বলেই যাচ্ছে। এরকম করে কথাবার্তা বলতে বলতে উনি দেখি কি মানে ভাই সারা রাত আমার সাথে কথা বলে, মানে আমাকে ফোন দিয়ে উনি নিজেই কথা বলার জন্য, মানে এখন আমার কাছে যেটা মনে হয় আর কি, ওই সময়টাতে মনে হয়েছিল যে উনি মনে হয় কথা বলার জন্য একটা মানুষ খুঁজতেছিল, যে উনি ওনার ভিতরের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না, ওনার এরকম কোনো পার্সোনাল মানুষ নাই যার সাথে ওনার মনের ব্যথাগুলো বা সুখ দুঃখের কথাগুলো শেয়ার করা যাবে, এইরকম কোনো পার্সন ওনার নাই। এবং এই কথাগুলো শেয়ার করার জন্য উনি লিটারেলি পাগল হয়ে গেছে, যে এই কথাগুলো কার সাথে শেয়ার করা যায় বা কাকে বলা যায়, এরকম পাগল হয়ে গেছে, মানে মানুষ খুঁজতেছে যে আমি কথাগুলো কাকে বলবো। এইবার দেখা গেলো যে উনি আমার সাথে কথা বলতেছে এবং কথা বলতেছে মানে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, এরকম করে কথা বলতে বলতে তার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে।
একটা ভালো লাগা কাজ করতে, মানে তার পক্ষ থেকে আর কি আমি বুঝতেছি যে ম্যাডামের পক্ষ থেকে ম্যাডাম আমাকে মোটামুটি অনেকটা ভালোবেসে ফেলেছে, এরকম একটা অবস্থা। আমাকে সবসময় বলে যে হৃদয় তুমি আসো, চিটংয়ে আসো, তোমার সাথে দেখা করব, এবং তুমি এত সুন্দর করে কথা বলো, অ্যান্ড না জানি তুমি দেখতে কতটা সুন্দর, কতটা হ্যান্ডসাম, এবং তুমি কতটা কিউট, এরকম করে আমাকে কথাবার্তা বলে। আমিও ম্যাডামের সাথে কথাবার্তা বলি। এমন করতে করতে আমাদের গ্রীষ্মকালীন মানে আম কাঁঠালের একটা বন্ধ দেয়, মানে আমাদের স্কুল বন্ধ হয়, এবং বন্ধ হওয়ার পরে ওই আম কাঁঠালের সিজনে আমি যখন আমার নানু বাড়িতে বেড়াইতে যাই, তো নানু বাড়িতে বেড়াইতে গেছি। পরে আমার নানু বাড়িটা অনেক সুন্দর ছিল, মানে অন্য বাড়িগুলোর মতো না, একটু আলাদা ছিল। তা আমি কিন্তু আমার ফোন নিয়ে যাই সাথে করে। আমার আব্বারে আমি যা বলবো, আম্মারে আমি যা বলবো, এরা আমার কথা শুনবে। মানে পরিবারের বড় ছেলে হিসাবে আমার কথা তারা সবসময় শোনে, আমি যেটা বলি ওইটাই হবে, আমার কথার বাইরে কোনো কথা হবে না। এই জন্য মোবাইল ফোন নিয়ে নানু বাড়িতে চলে গেছি, কারণ আমি তো জানি ম্যাডাম ফোন দেবে। নানু বাড়িতে যাওয়ার পরে খুব মজা মাস্তি করতেছি সবার সাথে। আম কাঁঠালের সময় ছিল, আম পাকতেছে, কাঁঠাল পাকতেছে, গাছ থেকে আম পাকতেছি, খাইতেছি, এবং সবাই মিলে আম বানাইতেছে, আমের ভর্তা বানাইতেছি। মানে খুবই একটা, মানে এক কথায় বলতে গেলে খুবই মজার একটা লাইফ মানে কাটাইতেছি, খুবই মজার লাইফ। খুব মজা মাস্তি করতেছি, সবাইকে নিয়ে হ্যাপিভাবে লাইফটা এনজয় করতেছি। তো এইভাবে কাটতে কাটতে ম্যাডাম প্রতিনিয়ত আমাকে ফোন দিত, এই হৃদয় কী করো, ভালো আছো কিনা, তুমি ঠিক আছো কিনা, মানে অলওয়েজ আমাকে ফোন দিত। আমি ওনার সাথে চাপাবাজি কথাবার্তা বলে যেতাম। এবং এরকম করতে করতে নানু বাড়িতে যাওয়ার পরে আমার এক মামাতো ভাই আছে, ওর নাম হচ্ছে শফিক। ও আবার মোটামুটি অনেকটা আমার মতোই। একদিন ও আমারে বলতেছে আমাদের বাড়িতে একটা, মানে ও বলতেছে ও আবার মাদ্রাসায় পড়তো আর কি। তা আমারে বলে যে ভাইয়া, আমার ছোটো আর কি, ও ভাইয়া আমাদের মাদ্রাসায় একটা মেয়ে পড়ে, পুরো আগুনের মতো চেহারা, দেখলে একেবারে সিনেমার নায়িকা পূর্ণিমার মতো, এরকম করে আমারে বলে। আমি বললাম কী বললি, আসলে এত সুন্দর? বলে হ্যাঁ। তাই আমি বলে আমার একদিন দেখাবি? বলে ঠিক আছে, আপনি মাদ্রাসায় যাইয়েন। পরে আমার ওই শফিক আমার একদিন মাদ্রাসায় নিয়ে যায়। আমি তখন ক্লাস 8-এ পড়ি, শফিক তখন ক্লাস 7-এ পড়ে, মাদ্রাসায় 7-এ পড়ে। তা আমার তখন নিয়ে যাওয়ার পরে ওইখানে মাদ্রাসায় একটা মেয়েরে আমার দেখায়, নাম তার হচ্ছে রিয়া, কিন্তু ভাই পুরো আগুন। আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই, মানে এত যে কিউট চেহারা, মানে পুরো পাগল হয়ে যাওয়ার মতো। আমি এক দৃষ্টিতে মনে হয় মেয়ের মুখের দিকে আধা ঘন্টার মতো তাকায়াছিলাম, এত সুন্দর ছিল। তা আমি মেয়ের দিকে তাকায় আসি। পরে আমি আমার শফিককে বলতেছি, আরে মেয়ে তো খুব সুন্দর রে। পরে আমার বলে, ভাইয়া এই মেয়ের প্রতি আমাদের পুরো মাদ্রাসা সবাই ক্রাশ, সবাই মেয়েরে পছন্দ করে। মেয়ের আব্বা হচ্ছে অনেক বড় আলেম, মাওলানা। মেয়ে কিন্তু কারোর সাথে প্রেম টেম করে না, কারোর সাথে কথা বলে না। তা আমি একদিন যখন মেয়েরে দেখছি, আমার কথা হচ্ছে যে যেভাবেই হোক এই মেয়ের সাথে আমার প্রেম করাই লাগবে, এবং জীবনে যদি বিয়ে করি তাহলে এই রিয়ারেই বিয়ে করব, কারণ এরকম চেহারার মেয়ে আমি ভাই আর খুঁজে পাবো না। অনেকটা ছোটোখাটো, দেখতে শুনতে মায়াবী। এবং এরপর আমি তখন করলাম কি, এই নানু বাড়িতে থাকা রাতের বেলায় কথা বলি হচ্ছে তানিয়া ম্যাডামের সাথে, এবং শুধু তানিয়া ম্যাডামের শুধু কথা বলি। একটা সময় কিন্তু ম্যাডামের উপর ওই প্রতিশোধ নেওয়া বা ম্যাডামের ক্ষতি করা, এরকম চিন্তাভাবনাগুলো মাথা থেকে চলে গেছে, যে আরে ধুর, ওনার কি ক্ষতি করব, মানে এরকম কোনো চিন্তাভাবনা নাই। এমনি কথা বলতাম, উনিও মজা নিত, আমিও মজা নিতাম। আর আমি মূলত কিন্তু ভিতর থেকে ওই রিয়া মেয়েটার প্রতি ক্রাশ খেয়ে যাই, এবং ওই রিয়া মেয়েটাকে আমি পছন্দ করে ফেলি। এরকম করতে করতে এবার 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে নানু বাড়িতে। এমন করে আমি একদিন করলাম কি, রাস্তার মধ্যে দাঁড়াই গেছি। মানে মেয়েটা মানে মাদ্রাসা থেকে আসতেছে, আবার একা একা আসতেছে। আবার বাড়ি থেকে দূরে ছিল না, মোটামুটি বাড়ির কাছে মাদ্রাসা ছিল। পরে আমি একদিন ওখানে খেজুর গাছ আছে, খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছি। মেয়েটা তখন আসতেছে। পরে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মেয়েটা কোনো উত্তর দিল না, উত্তর না দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমি বললাম, কী ব্যাপার, আপনি তো মাদ্রাসায় পড়াশোনা করেন, আর আপনার বাবাও একজন মাওলানা, তো আপনার আব্বা কি আপনাকে এই শিক্ষা দেয় নাই যে রাস্তাঘাটে কেউ যদি সালাম দেয় তাহলে সালামের উত্তর নিতে হয়? তো মেয়ে যাইতে আমার বলতেছে, আপনার এটা কে বলছে যে সালামের উত্তর জোরে জোরে নিতে হয়, শব্দ দিয়ে নিতে হয়? আমি মেয়ে মানুষ, আমার কণ্ঠ পরপুরুষ শোনা ঠিক না, তো আমি সালামের উত্তর মনে মনে নিয়েছি। তাই আমি বললাম, তো এখন তো আমি আপনার কণ্ঠ শুনে ফেলেছি। তাই মেয়ে হাসতেছে, আমি তখন হাসতেছি। হাসে তার কাছাকাছি পৌঁছায় গেলাম। পরে আমি বললাম, কী নাম আপনার? বলে, আমার নাম রিয়া। আমি বললাম, ও আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? বলে, আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে ওইটা। আমি বললাম, ও আচ্ছা, ভালো। আপনি মাদ্রাসায় পড়াশোনা করেন? বলে, হ্যাঁ। তো আমি বললাম, ভালো আছেন? বলে, হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি তো চিনলাম না, আপনি তো কোনোদিন এর আগে মনে হয় দেখি নাই। আমি বললাম, আমার আপনি চিনবেন না? আপনাদের মাদ্রাসায় আপনার ক্লাসমেট যে শফিক আছে না, আমি শফিকের হচ্ছে ফুফাতো ভাই। পরে আমারে বলে, কি বলেন, আপনি শফিকের ফুফাতো ভাই? আমি বললাম, জি। বলে, ও আচ্ছা, আপনি তো অনেক সুন্দর আছেন, মানে এরকম করে আমারে বলতেছে। এবং আমার ঠোঁটগুলো কিন্তু একদম মেয়েরা লিপস্টিক দিলে যেরকম লাল থাকে না, এরকম লাল টাইপের ছিল ওই সময়টাতে।
পরে আমারে বলতেছে যে আপনি তো অনেক কিউট, এরকম করে কথা বলে এবং বলতে বলতে একটা সময় বাড়ির কাছাকাছি চলে আসে, এসে আমাকে বলে আমি এখন চলে যাই, মানে আপনি আর কাছাকাছি আইসেন না, আমার আব্বু দেখলে সমস্যা হবে। এই কথা বলে মেয়েটা তখন চলে গেল। আমি তো ঘরে আসার পরে শফিককে বললাম যে মামতো ভাই এই ঘটনা। ও শুই না বলতেছে ধরো মামা ভাই আপনি আমার কাছে মানে ধক মারতেছেন, এই মেয়ের আমি ভালো করে চিনি, এই মেয়ে এই টাইপের মেয়েই না, এই মেয়েরা আমি ভালো করেই চিনি, ও এরকম মেয়ে না, ওইরকম কাজ কখনোই করে না, ও কোনো পরপুরুষের সাথে কথাই বলে না। আমি বললাম শুধু কথা না বেটা, আর একটু যদি থাকতাম তাহলে প্রেম হয়ে যাইতো, আর একটু সময় নিলে পুরো প্রেম ভালোবাসা হয়ে যেত। ও আমারে বলতেছে ধুরো ভাইয়া আপনি আমাকে ঠক মারতেছেন, আমি এগুলো বিশ্বাস করি না, এটা কখনোই হতেই পারে না। তা আমি এরকম করে শফিকের সাথে মজা করি এবং এর পরের দিন একইভাবে আমি আবারও ওই আপনার খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ায় থাকি। এই মেয়ে তখন আসে এবং মেয়ে যখন আসে, আসার পরে আমি আবারও ঠিক আগের মতো করেই হচ্ছে ওর সাথে কথা বলি। এরকম করে একদিন 2 দিন 3 দিন কথা বলতে বলতে মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে এবং এই সময়টা পর্যন্তও কিন্তু তানিয়া ম্যাডাম আমার সাথেই আছে। তানিয়া ম্যাডাম প্রতিনিয়ত আমার সাথে কথা বলে এবং খুব মানে কি বলে একেবারে গভীর একটা সম্পর্ক তানিয়া ম্যাডামের সাথে আমার। আর তানিয়া ম্যাডাম বারবার আমাকে বলে যে হৃদয় তুমি আসো, আমি তোমাকে দেখবো, তোমাকে আমার দেখতে ইচ্ছে করতেছে, আমি অ্যাকচুয়ালি আসলে তোমার জন্য অনেকটা ম্যাড হয়ে গেছি, অনেকটা পাগল হয়ে গেছি, আমি প্লিজ তোমাকে দেখতে চাই, তুমি একটু চিটংয়ে আসো, আমি তোমার সাথে একটু দেখা করব। মানে এক কথা দেখা করার জন্য উনি পুরোপুরি আমার মানে পাগল হয়ে গেছে। তা আমি বলছি দেখা করবো, সমস্যা নাই, করবো তো, আমার একটু সমস্যা আছে, আমি এই জন্য ঢাকা থেকে যেতে পারতেছি না, এটা ওইটা এইভাবে তার আমি ঠক মারতেছি। এমন করতে করতে মোটামুটি তার সাথে আমার মানে ওই ম্যাডামের সাথে আমার পুরোপুরিভাবে একদম রাতের বেলায় খুব খারাপ খারাপ কথাও হতো, যেগুলো আসলে এখানে বলার মতো না, এরকম কথা উনি আমাকে রাতের বেলায় বলতো, আমিও মজা নিয়ে নিয়ে শুনতাম। এমন করতে করতে এর পরের দিন হলো কি আমি রিয়ার দিকে যাই। পরে আমি এই রিয়ারে 3-4 দিন এভাবে দেখা করার পরে একদিন আমি রিয়ার জন্য একটা চিঠি লিখি, মানে একটা চিঠি লেখার পরে আমি বললাম যে এই চিঠিটা আপনার জন্য। পরে আমার বলতেছে আমি আপনার কাছ থেকে চিঠি নিব কেন, এটা কী চিঠি? আমি বললাম আপনার মানে শফিক দিছে, এটা বলতেছে। বলে শফিক দিছে মানে? শফিকের সাথে আমার সবসময় ক্লাসে দেখা হয়, ও আমাকে ক্লাসে দিতে পারে না, আপনাকে দিয়ে কেন দিল? আমি বললাম কেন দিল তা তো জানি না, শফিক আমারে বললো আপনাকে দেওয়ার জন্য। পরে আমারে বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। পরে চিঠিটা ওরে দিলাম, দিয়েছে, আমি তখন চলে আসছি। আসার পরে ওই তো চিঠি পড়ছে। পরের দিন আমি আবারও ওই খেজুর গাছের নিচে দাঁড়াই আছি, ও তখন আসছে। আসার পরে আমার বলতেছে আপনি একটা চিটার, আপনার সাথে কথা বলবো না। আমি বললাম মানে চিটার কেন? পরে বলতেছে চিটিংই তো করছেন তাই না, আপনি আমার প্রেমের প্রস্তাব দিচ্ছেন, আপনি চিঠি লিখছেন, আপনি শফিকের নাম বলছেন কেন? আমি বললাম যারা ভালোবাসে ওরা একটু মিথ্যা বলে, আর কারো মন পাওয়ার জন্য 2-1টা মিথ্যা বলার জায়েজ আছে। আপনার বাবা তো মুফতি মাওলানা, আপনার আব্বারে জিজ্ঞেস করেন। পরে মেয়ে হাসতেছে, হাসি বলে আসলেই আপনি অনেকটা রোমান্টিক আছেন, অনেকটা দুষ্ট আছেন। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে বলতে ভাই আমি না এই মেয়ের প্রতি পুরো ক্রাশ হয়ে গেছি, মানে এবং রিয়ার সাথে মোটামুটি আমার সম্পর্কটা খুব গভীর হয়ে যায়। এবং এরকম করতে করতে আপনি বিশ্বাস করেন আমি এই তানিয়া ম্যাডাম আমাকে কিন্তু টাকা দিত, মানে তানিয়া ম্যাডাম আমাকে টাকা দিত। আমার এক মামাতো ভাই আছে, মানে আমার ওই মানে দুঃসম্পর্কের এক মামাতো ভাই মামার বাড়ির, উনি আবার ঢাকায় থাকতো। তো উনি ঢাকায় থাকতো, ওনার নাম আর আমার নাম একই না, মানে ওনার নামও হচ্ছে আপনার সজীব আহমেদ, আমার নামও সজীব আহমেদ। তা আমি কী করছি, মামার অ্যাকাউন্টটা মানে মামার অ্যাকাউন্ট নাম্বার তানিয়া ম্যাডামরে দিছি। আমি বলছি এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। ও সবসময় আমারে বলতো যে এই হৃদয় আমি তোমার জন্য গিফট পাঠাবো, আমি তোমার জন্য এটা পাঠাবো ওইটা পাঠাবো। তাই আমি বলছিলাম আমার তো অ্যাকাউন্ট নাই, আমার এক মানে ভাইয়ের অ্যাকাউন্ট আছে, তা ওনার অ্যাকাউন্টে আপনি মানে তুমি দিতে পারো, সমস্যা নেই, আমি ওনার কাছ থেকে নিয়ে নিব। তা এরকম করে আমার মামতো ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওই আমার মামতো ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় তানিয়া ম্যাডামে। পাঠাইলে মামতো ভাইরে বলি যে ভাই আপনার অ্যাকাউন্টে কিছু টাকা গেছে আমার দিয়ে দেন। তো উনি আবার এই টাকা আমারে মানে অন্যভাবে ব্যাক করে আমাকে দিয়ে দিত। তানিয়া ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে আমি তখন রিয়ার একটা মোবাইল ফোন কিনে দিই। যখন আমাদের প্রেম হয়ে যায় মোটামুটি, মানে আমাদের দুজনের মাঝে অনেক ভালো প্রেম হয়ে যায়, ওই সময় তখন রিয়ারে মোবাইল ফোন কিনে দিই যে রিয়া এই ফোনটা তোমার, আমি তোমার সাথে, আমি তো নানু বাড়িতে সবসময় থাকবো না, আমি এখান থেকে চলে যাব, তো গেলে পর আমি তোমার সাথে ফোনে কথা বলবো। এরকম করে ক্লাস 8-এ থাকা অবস্থায় আমি তখন এই রিয়ারে মোবাইল ফোন কিনে পুনরায় আমি আমাদের বাড়িতে আবারও চলে আসি। এইবার হতো আমার মোবাইলে প্রেম। কতক্ষণ আমি কথা বলতাম রিয়ার সাথে, কারণ রিয়া খুব বেশি একটা কথা বলতে পারতো না, মোবাইল তো চুরি করে ব্যবহার করতো, ওর ফ্যামিলি মানুষ দেখে গেলে খুব সমস্যা হবে এবং ফ্যামিলি মানুষ দেখলে ঝামেলা করবে, এই জন্য মোবাইল ফোনটাও খুব মানে গোপনে ব্যবহার করতো, কারোর সামনে না, খুব চুরি করে ব্যবহার করতো। ওর সাথে খুব কম কথা হতো, হয়তো প্রতিদিন 1 মিনিট 2 মিনিট অতটুকুই, কেমন আছো, ভালো আছো কিনা, কী করতেছো,
এতটুকুই কথা, এর বেশি কথা হতো না। আর আমার বেশিরভাগ কথা হতো ওই তানিয়া ম্যাডামের সাথে। আমার অলওয়েজে তানিয়া ম্যাডামের সাথে আমার কথাবার্তা হতো। এরকম করতে করতে তানিয়া ম্যাডাম পরিপূর্ণভাবে আমার প্রতি পুরো পাগলের মতো আমাকে, মানে আমি যখন যা বলি তাই, আমি যেটা করতে বলি, মানে আমি যখন স্কুলে যাইতাম ম্যাডামকে দেখতাম, ভাই আমার না হাসি ধরে রাখতে পারতাম না। মাঝে মাঝে ম্যাডামের দিকে তাকায়, আমি অন্য দিকে তাকায় যাইতাম, মানে লজ্জা পেয়ে যাইতাম যে এই মহিলার সাথে আমি রাতের বেলা এত নোংরা কথা বলি, উনি এত খারাপ খারাপ কথা আমার সাথে রাতের বেলায় বলে, এবং দিনের বেলা ওনার সাথে আমার এইভাবে দেখা হয়, মানে লজ্জা লাগতো। উনি তো আর জানতো না যে আমি সেই মানে হৃদয়, এটা তো জানতো না। উনি ওনার মতো করে আমার কথা বলতো। তো এরকম করতে করতে আমি তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি, এবং ক্লাস 9 থেকে আমি যখন ক্লাস 10-এ উঠি, নিউ 10-এ, ওই সময়টাতে তানিয়া ম্যাডাম আমার বারবার বলতেছে, আমি কিন্তু তানিয়া ম্যাডামের সাথে দেখা করি নাই, এই অজুহাত ওই অজুহাত এইটা ওইটা দিয়ে আমি অলওয়েজে তাকে, মানে তার সাথে দেখা করতেছি না। আমি বললাম দেখা করলেই তো মানে মায়া শেষ হয়ে যাবে, ভালোবাসা শেষ হয়ে যাবে, আকর্ষণ শেষ হয়ে যাবে। একটা আকর্ষণ থাকুক না, কিন্তু ছবি চাইছিল আমার কাছে। যখন আমার কাছে ছবি চাইছে, আমি কিন্তু আরেকটা ছবি, আমার মানে আমার এক ফ্রেন্ডের ছবি বলতে বড় ভাইয়ের ছবি, উনিও ঢাকায় থাকে ওনার ফ্যামিলি নিয়ে, ওনার ছবি আমি মানে তানিয়া ম্যাডামের জন্য পাঠাই। ওনার ছবি পাঠাই, যে আবার তানিয়া ম্যাডাম ওনার ঠিকানা ছবি পাঠায়, মানে অনেকভাবে হচ্ছে আমি মানে অনেক ক্রিটিসাইজ করে, মানে অনেক কিছু করি, এগুলো আসলে বলার মতো না। তো ছবি পাঠাইতাম, তানিয়া ম্যাডামও ছবি পাঠায়, মানে হাফ প্যান্ট পরা, তারপরে জিন্স প্যান্ট পরা, গেঞ্জি পরা, এরকম শর্ট ড্রেস পরা ছবি আমার পাঠাইতো। তাই যাই হোক, এরকমভাবে ছবি আদান প্রদান হচ্ছে, ছবি নেওয়া দেওয়া হচ্ছে, এবং দুজনের মাঝে মোটামুটি খুব গভীর একটা সম্পর্ক তখন জড়িয়ে থাকে, মানে দুজনের প্রতি খুবই গভীর একটা প্রেমের সম্পর্কে থাকি। তো এরকম করতে করতে, আর আমি কিন্তু অলওয়েজ রিয়া, মানে ম্যাডামের কাছ থেকে জানতাম সবই রিয়ার পিছনে দিয়ে দিতাম, রিয়াকে এটা কিনে দেওয়া, ওইটা কিনে দেওয়া, এই গিফট ওই গিফট, অলওয়েজ আমি রিয়াকে দিতাম। মানে রিয়ার প্রতি আমি সব কিছু, মানে ম্যাডাম যা দিত ম্যাডামেরটা তো দিতাম, এবং আমার নিজের কাছ থেকে অনেক টাকা পয়সা আমি রিয়ার পিছনে ব্যয় করতাম, রিয়াকে দিয়ে দিতাম। এরকম করতে করতে একটা সময় হলো কি, ক্লাস 9 থেকে ক্লাস নিউ 10-এ ওঠার পরে হঠাৎ করে রিয়া একদিন মোবাইল ফোনটা ধরা খেয়ে যায়। ওর বাবা একদিন ধরে ফেলে, কীভাবে জানি ধরে ফেলে, ফোনটা ব্যবহার করতেছে প্রায় 2 বছর ধরে তখন ফোন ব্যবহার করতো। এবং ধরা খাওয়ার পরে ওর বাবা তখন ওর কাছ থেকে ফোন নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমি আবার আমার মামাতো ভাইয়ের সাথে মানে কথা বলতাম, শফিকের সাথে। আমার মামির কাছে মোবাইল ছিল, তা আমি শফিককে বলতাম, কিরে কী হয়েছে, বলে রিয়ার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে, ওর আব্বার কিন্তু ধরা খেয়ে গেছে, ওর আব্বা নিয়ে গেছে। তো ও তখন 9-এ পড়তো, আমি তখন নিউ 10-এ পড়তাম। পরে আমি বললাম যে তো মোবাইল ফোন নিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তা তুই আমার খোঁজ খবর দিস, আমি তোর সাথে কথা বলবো। এরকম করেও মাদ্রাসায় যাইতো, পরে শফিকরে সব কিছু বলতো, এবং শফিকে এসে আমার সব কিছু জানাইতো যে ভাই এটা বলছে। আবার আমি শফিককে খবর পাঠাতাম, শফিক আবার এটা মানে রিয়ার কানে পৌঁছাই দিত। তখনকার এইভাবে সময়টা চলতেছে। এবং এরকম করতে করতে ওই সময়ে রিয়ার পরিবার, মানে যেহেতু ফোন নিয়ে ধরা খাইছে, ওর বাবা বলে মানে বুঝে গেছে যে মেয়ে কারো না কারোর সাথে রিলেশনে আছে, বা মেয়ে কারোর সাথে পালায় যেতে পারে, এরকম একটা ভয় ওর বাবার মনে কাজ করে। এবং কাজ করার পরে ওর বাবা তখন করে কি আরেক আলেমের সাথে মানে কোরআনে হাফেজ এক আলেমের সাথে তখনই রিয়ার বিয়ে ঠিক করে ফেলে। এবং রিয়া তখন এসে মানে কান্নাকাটি শুরু করে সজীবের কাছে, আমার মামাতো ভাইয়ের কাছে, শফিকের কাছে কান্নাকাটি করতেছে যে তাড়াতাড়ি সজীবের কিছু একটা করতে বলো, আমার আব্বা তোমার বিয়ে ঠিক করে ফেললো, আমি তো মানে মারা যাবো, আমি তো বাঁচবো না, আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলছে, মানে আমার তো আর মানে সে মানে খুব কান্নাকাটি করতেছে। এই সময়ের ভিতরে আমি তখন করলাম কি, মানে আমিও তখন মানে ওর জন্য পাগল, খুব বেশি একটা তানিয়া ম্যাডামের সাথে কথা বলি না। তানিয়া ম্যাডাম আমাকে অলওয়েজে ফোন করে, এই সজীব কী করো, কোথায় আসো, মানে সরি হৃদয় কোথায় আসো, কী করো, অলওয়েজে ফোন করে। বাট আমি ওনার সাথে খুব বেশি একটা কথাও বলি না। ওই সময়তে আমি রিয়ার জন্য পাগল হয়ে গেছি, আমি কেমনি কী করতে পারবো। পরে আমি এই ক্লাস সব কিছু বাদ দিয়া আমি তখন চলে গেছি আমার নানু বাড়িতে গিয়ে রিয়ার সাথে আমি ডিরেক্টলি কথা বলি সরাসরি। এবং ও আমার কাছে কান্নাকাটি করে আমাকে বলে, আমি কী করবো তুমি বলো, আব্বুর কাছে ধরা খাইছি, এখন আব্বু আমাকে বিয়ে দিয়ে দিবে, আমার বিয়ের কথাবার্তা চলতেছে, তুমি যদি পারো কিছু একটা করো। তো আমার কাছে কিন্তু ওই সময় টাকা পয়সা নেই। আর ওই সময়টাতে আমার আব্বা কিন্তু দেশে আসছে, এবং আব্বু দেশে আসার আগ পর্যন্ত মোটামুটি আমার কাছে ভালো টাকা পয়সাই ছিল। এখন আব্বু দেশে আসার পরে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু মোবাইল ফোনটা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নাই। এদিক দিয়ে রিয়া আমারে বলতেছে যে তাইলে চল আমরা পালায়ে যাই, আমরা দুজনে গিয়ে পালায়ে গিয়ে আমরা বিয়ে করি, কারণ আমার পরিবার তো আসলে মানে আমাকে বিয়ে দিয়ে দিবে, তা আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, তাই চলো আমরা দুজনে পালায়ে যাই। মানে ও পালিয়ে যাওয়ার জন্য আমাকে বারবার প্রেশার দিচ্ছে যে আমরা দুজনে পালিয়ে যাই, এবং পালিয়ে গিয়ে আমরা একে অপরকে বিয়ে করব, আমরা একসাথে থাকবো। তো এখন আমি যে পালিয়ে যাব একটা মেয়ের সাথে, আমি তখন ক্লাস 10-এ পড়ি, বুঝেন তো, এমনি দেখতে শুনতে না হয় অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু বয়স তো আর হয় নাই, মাথার মধ্যে তো আর অত ভালো বুদ্ধিশুদ্ধি নাই। কারণ ওরে নিয়ে পালিয়ে আমি কোথায় যাব, কোথায় থাকবো।
পরে আমি বলতেছি রিয়া, আমি তখন তো টাকা লাগবে, ও আমার বলো তুমি যে করে হোক কিছু টাকা ম্যানেজ করো, এবং কিছু টাকা ম্যানেজ করে তুমি তাড়াতাড়ি আমার নিয়ে পালিয়ে যাও, আমরা দুজনে পালিয়ে যাব, এবং আমরা যদি পালিয়ে যাই তাহলে আমরা খুব ভালো থাকবো, তুমি প্লিজ কিছু টাকা ম্যানেজ করে আমাকে নিয়ে পালিয়ে যাও। তো এখন আমি টাকা কোথায় পাবো ভাই? টাকা পাওয়ার তো কোনো সুযোগ নেই, কোনো লাইন নেই। টাকার জন্য তখন মরিয়া হয়ে গেছি, কীভাবে টাকা পাওয়া যায়। এমন করতে করতে হঠাৎ করে আমি তানিয়া ম্যাডামরে বললাম যে তানিয়া, আমার তো আসলে স্কলারশিপ হয়েছে, আমি জার্মান চলে যাব। ওই সময়টাতে বললাম জার্মান চলে যাব, তো এখন আমার পরিবার আমাকে জার্মানে পাঠাবে না, আর আমার পরিবার আমার বিয়ে ঠিক করে ফেলছে আমার মামাতো বোনের সাথে, ওইখানে আমাকে বিয়ে করাই দিবে। এখন আমার পরিবার মনে করতেছে আমি জার্মান গেলে আমি আর দেশে আসবো না, বা এর জন্য তারা আমাকে পাঠাচ্ছে না, আমার তো স্কলারশিপ হয়েছে, এখন আমার কিছু টাকা লাগবে যাওয়ার জন্য। আমার বলে কত টাকা লাগবে? আমি তখন বললাম যে 3 লাখ টাকা। ওই সময়টাতে 3 লাখ টাকাই কিন্তু অনেক টাকা, অনেক টাকা, মানে বর্তমান সময়ে প্রায় আপনার 10-15 লাখ টাকার মতো হবে। পরে ও আমারে বলে যে কি সত্যি বলতেছো? আমি বললাম জি সত্যি বলতেছি। ও আমারে বলে যে ঠিক আছে তুমি আসো, আমি তোমার সাথে দেখা করি, এবং দেখা করে আমি তোমার এই টাকাটা ম্যানেজ করে দিব। আমি বললাম বাহ, আমাকে এই টাকা দেওয়ার জন্য আমার সাথে দেখা করতে হবে? তা তুমি যে আমাকে আগে এত টাকা দিছো, কই আমার সাথে তো দেখা করো নাই, তা এখন এই টাকা দেওয়ার জন্য আমার সাথে দেখা করতে হবে? তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তার মানে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না। আমারে বলতেছে না 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 হৃদয়, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে অসম্ভব রকমের বিশ্বাস করি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না হৃদয়। 3 লাখ টাকা কেন, যদি 3 কোটি টাকা আমার দেওয়ার সমর্থ থাকে আমি তাও তোমাকে দিব, বাট আমি না তোমাকে একটু দেখতে চাই। আমি বললাম যদি তুমি আমাকে টাকা দেওয়ার আগে দেখো, তাহলে আমার কাছে মনে হবে যে তুমি আমাকে অবিশ্বাস করো, এবং অবিশ্বাস করে তুমি আমার সাথে দেখা করে আমাকে টাকাটা দিতে চাও। আর আমি তোমার সাথে দেখা করব আল্লাহর কসম, কিন্তু আমাকে টাকা দিয়ে দিতে হবে, আগে আমাকে টাকা দাও, আমি এরপর তোমার সাথে দেখা করব। আর যদি টাকা না দিয়ে আমার সাথে দেখা করো, তাহলে আমার মনের ভিতরে এটা থেকে যাবে যে অ্যাকচুয়ালি আসলে তুমি আমাকে বিশ্বাস করো নাই, এই জন্য আমার সাথে দেখা করে আমাকে টাকাটা দিছো। তো ও আমারে তখন বলতেছে যে না 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 হৃদয়, তুমি যেভাবে বলো সেভাবেই হবে। আমি বললাম তাহলে তুমি ওই আমার অ্যাকাউন্টে, মানে সজীব ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই দাও, এরপরে হচ্ছে আমি তোমার সাথে দেখা করবো। এই কথা বলার পরে ওই তখন করলো কি, আমার ওই সজীব ভাইয়ের অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠাই দিয়েছে, 2 ধাপে 1.5 লাখ 3 লাখ টাকা পাঠাইছে 2টা চেকের মাধ্যমে। এবং টাকা পাঠানোর পরে সজীব ভাইয়ের ফোন দিলাম, উনি বলে আমার অ্যাকাউন্টে তো টাকা আসছে, কিন্তু এই টাকা কোত্থেকে আসছে? আমি বললাম ভাই টাকাটা আপনার কাছে রাখেন, আমি আসতেছি। এইটা বইলে ওই দিন রাতের বেলায়, মানে এর পরের দিনে সন্ধ্যার সময় আমি তখন এই রিয়ার সাথে কথাবার্তা সব ফাইনাল রাখি ইয়ার মাধ্যমে, শফিকের মাধ্যমে, এবং ওই পরের দিনে সন্ধ্যার সময় আমি রিয়াকে নিয়ে পালায়া যাই। সন্ধ্যার সময় আমি তখন রিয়াকে নিয়ে পালাই, এবং রিয়াকে নিয়ে আমি তখন ডিরেক্টলি হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আমার ওই সজীব মামাতো ভাইয়ের কাছে, এবং কথা নাই বার্তা নাই ডিরেক্টলি হচ্ছে উনি যে মেসে থাকতো মেসে গিয়ে উঠি। ওঠার পরে উনি তো আমাকে দেখে অবাক। এনিমে যে আমি যে গেছি না, আমি মোবাইল ফোন সব কিন্তু বন্ধ করে দিছি, মানে আমার পুরো মোবাইল ফোনের পুরো সুইচ অফ, ফোন বন্ধ করে দিছি। সজীব বেড়ে মানে বাসার ঠিকানা আমার ছিল, ওই ঠিকানা অনুসারে যে ওনাকে ধরে বললাম যে ভাই আমার টাকাটা দেন, এবং উনিও টাকাটা উঠে রাখছে ব্যাংক থেকে। আইনা আমারে বলতেছে যে এত টাকা তুই কোত্থেকে আনছিস, বা কে তোকে দিছে, কোন মহিলার অ্যাকাউন্ট থেকে নাকি আসছে, এই মহিলা কি এত টাকা তোরে দিল, তাই মেয়ের সাথে তোর পরিচয় কি? আমি বললাম ভাই টাকাটা দেন, আমি একটা মেয়ে নিয়ে পালাই আসছি, আমি ওরে বিয়ে করবো, আমার একটা সংসার করতে হবে। তা উনি বলতেছে যে এতগুলো টাকা দেখ, তুই আবার খরচ টরচ করে ফেলবি না, কি হবে, তা তুই আমার কাছে থাক। আমি বললাম না ভাই, ওনাদের কাছে থাকতে আমি ভয় পাইতেছি যে আমার আব্বার কাছে আবার আমাকে ধরাই দেয় কি না, আমি যদি আব্বুর কাছে আবার ধরা খেয়ে যাই, এই জন্য আমি ওনার কাছে থাকতেছি না, মানে ওনাকে বিশ্বাস করি না। এরপরে আমি তখন ওনারে বললাম যে ভাই আপনি বড়জোর আমার জন্য একটা বাসা ঠিক করে দেন। তো এমন করার পর আমি তখন বাসা ঠিক করছি, আমি ওই ওনার ঠিক করা বাসায় উঠি নাই, আমি আরেকটা বাসা নতুন করে ভাড়া করি, এবং ভাড়া করে আমি তখন ওই বাসার মধ্যে রিয়াকে নিয়ে উঠি। এবং উঠার আগে আমি তখন রিয়াকে বিয়ে করে ফেলি, এবং রিয়াকে যখন বিয়ে করি তখন সজীব ভাইয়া সাক্ষী থাকে। সজীব ভাই উকিল নিয়ে আসে, এবং ঘটক নিয়ে মানে কাজী নিয়ে আসে। এরপরে কাজীর সামনে আমার তখন রিয়ার সাথে বিয়ে হয়, আপনার 2 লক্ষ টাকা কাবিনে রিয়ার সাথে আমার বিয়ে হয়। প্রথমে 1.5 লাখ টাকা কাবিন দিতে চাচ্ছিলাম, পরে উনি বললো যে না 1.5 লাখ টাকা না 2 লাখ টাকা করো, মানে যেহেতু পালায় আসছি এই জন্য মজবুত করার জন্য 2 লাখ টাকা কাবিনে তখন রিয়ার সাথে আমার বিয়ে হলো। তো রিয়ার সাথে 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে হওয়ার পরে তা আমরা তখন ওভাবে পড়ে আসছি ওই বাসার মধ্যে। আমার ফোনে অফ, আমি সিমটাই খুলে ফেলছি মোবাইল থেকে সিমটা খুলে ফেলছে, বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখি নাই, কোনো কিছুই রাখি নাই। এইরকম করে আমার সময়গুলো কাটতেছে। এখানে একটা বিষয় রাখি, আমি যে রিয়া ম্যাডামের সাথে কথা বলতাম এটা আমার ক্লাসের প্রায় সবাই জানতো, মানে প্রায় সবাই এটা মোটামুটি জানতো, কিন্তু কেউ রিয়া ম্যাডামকে বলে নাই বা কারো কাছে বলে নাই, কিন্তু আমি রিয়া ম্যাডামের সাথে যে কথাবার্তা বলি এগুলো মোটামুটি সবাই জানে। তো এরকম করে আমি তখন এই রিয়াকে নিয়ে তানিয়া ম্যাডামের সাথে কথা বলতাম, সবাই জানতো। পরে আমি তখন রিয়াকে নিয়ে ঢাকাতে পড়ে আসি। ঢাকাতে আমি রিয়াকে নিয়ে থাকতেছি, 1 দিন 2 দিন করে পাস হইতে প্রায় 15 দিনের মতো আমি রিয়াকে নিয়ে ঢাকাতে থাকার পরে একদিন রাতে আমি আমার আব্বার স্বপ্নে দেখলাম কি আমার আব্বা মারা গেছে।
রাতের বেলায় স্বপ্নে দেখি আমার আব্বু মারা গেছে। ওই সময়তে কিন্তু মানে আমরা কিন্তু ওই ম্যাডামের টাকা ভাঙিয়ে খাইতেছি, ম্যাডামের টাকা ভাঙিয়ে খাইতেছি। আর মানে অন্য কোনো টাকা কিন্তু আমাদের কাছে নাই, ওই টাকা ভাড়া দিলাম এবং ওই টাকায় খাইতেছি। প্রায় এখানে 10-15 হাজার টাকা কিন্তু খরচ হয়ে গেছে অলরেডি। পরে আব্বারের স্বপ্ন দেখলাম, আব্বারের স্বপ্ন দেখার পরে খুব খারাপ লাগতেছে আব্বার জন্য। খারাপ লাগার পরে আমি কী করলাম, আব্বুর নাম্বারে কল দিলাম, আব্বুর সিমটা ঢুকে আব্বু যে বাড়িতে আসছে আব্বুর নাম্বারে কল দিছি পরে আমার কলটা তখন আমার ছোটো বোন ধরছে। ছোটো বোন ধইরা কান্না করতেছে, চিৎকার করে কান্না করতেছে, ও ভাইয়া তুমি কোথায় চলে গেলা, ভাইয়া তুমি কই চলে গেলা, আমাদের সাথে যোগাযোগ রাখলো না, কথাবার্তা বললো না। আম্মু তখন ফোনটা টান দিয়ে নিচ্ছে, আম্মু ফোন নিয়ে টানতে নিয়ে আম্মু প্রথমে কান্নাকাটি করতেছে, এরপরে এই কান্নাকাটি অবস্থা আমার গালাগালি করতেছে যে আমি তোর মতো কুলাঙ্গার সন্ধান পেটে ধরছি। আমি তো মনে করছি আমি যেহেতু রিয়ারি নিয়ে পালাই চলে আসছি, আম্মু মনে হয় আমার এই জন্য গালাগালি করতেছে, মানে আমি এটা মনে করতেছি। কিন্তু রে ভাই, আম্মু আমার যেই কারণে গালাগালি করতেছে এইটা শুনে আমার তখন মানে মানে মাথায় আসমান ভেঙে পড়ার মতো অবস্থা। আম্মু আমার গালাগালি করতেছে এইটা বলা আজকে 4 দিন যাবত নাকি আমাদের ওই তানিয়া ম্যাডাম আমাদের বাড়ির সামনে বসে আছে, আজকে 4-5 দিন ধরে। আমি তখন বললাম কেন, তানিয়া ম্যাডাম 4-5 দিন ধরে আমাদের বাসার সামনে কেন বসে আছে? আমার আম্মু তখন বলতেছে তুই তোর তানিয়া ম্যাডামের সাথে নাকি প্রেম করছিস এবং এই মহিলার কাছ থেকে নাকি তুই 3 লক্ষ টাকা নিয়ে গেছিস। এই মহিলা বলতেছে তার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য এবং নাইলে তার বিয়ে করার জন্য। সে এরকম করে অনশন করে বসছে, এই মহিলার মাথায় সমস্যা আছে, সে পাগল, সে পাগল। তারা অনেকেই বুঝাইছে চলে যাওয়ার জন্য, সে যাচ্ছে না, সে এখানে বসে আছে এবং তোর সাথে কথা বলার জন্য নাকি তার স্বামী তাকে ছেড়ে দিছে। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, তানিয়া ম্যাডামের সাথে যখন আমার প্রেম হয় আমি কিন্তু বলছি ওনারে বিয়ে করব। তো উনি বলতেছে আমার হাজব্যান্ড অনেক ঝামেলা করে, আমার হাজব্যান্ড অনেক প্রবলেম করে, আমি আমার হাজব্যান্ডের সাথে কন্টিনিউ করতে পারতেছি না। আমি বলি ছেড়ে দাও, তোমার হাজব্যান্ড তো থাকার দরকার নাই, তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে দাও, আমি তোমার বিদেশে যাবো, আমি তোমার বিয়ে করে বিদেশে নিয়ে যাবো, তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে দাও। ওই সময় তানিয়া ম্যাডামের হাজব্যান্ড কিন্তু দেশে চলে আসছিল, ওই সময় হাজব্যান্ড দেশে আসছে। দেশে আসার পরে আমি বললাম তুমি ছেড়ে দাও, আমি তোমার বিদেশে নিয়ে যাবো, জার্মানি নিয়ে যাবো। ওই সময় কিন্তু ম্যাডাম তার হাজব্যান্ডকে ছেড়ে দেয়। তা এখন ম্যাডাম বলতেছে যে ওই আমার হাজব্যান্ডের কাছ থেকে আলাদা করছে, আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে গেছে। এখন আমি বললাম যে আম্মা ম্যাডাম কীভাবে জানছে, ম্যাডামের সাথে কথা বলি। আমার আম্মা বলে এটা জানার বাকি আছে কি, এটা স্কুলের দপ্তর থেকে শুরু করে সবাই জানে, এটা কেউ বাকি নেই। তুই আমার এমন এমন কলঙ্ক কেন করলি, তোর আব্বা আজকে ফাঁসি দিয়ে মারার মতো অবস্থা। এবং ম্যাডাম বলতেছে যে তুই যদি ম্যাডামের টাকা ফিরিয়ে না দেস বা এটা না করিস তাহলে ম্যাডাম খুব ঝামেলা করবে এবং তোর আব্বারে জেলে নিয়ে যাবে, আমাদের সবাইকে জেলে নিয়ে যাবে, তুই এটা কেন করলি। মানে আমি তখন পাগল হয়ে গেছি। এবার বাসায় আসছি, বাসায় আসার পরে আমি তখন রিয়ার সাথে কথা বলতেছি। রিয়া আমারে বলে কী হয়েছে তোমার, তুই এরকম টেনশন করতেছো কেন, মানে এরকম চিন্তা করতেছো কেন, কী হয়েছে আমারে বলো, আমার আব্বার কোনো সমস্যা, আমার ফ্যামিলির কোনো সমস্যা? আমি বললাম না তোমার ফ্যামিলির কোনো সমস্যা না, মানে আমার না ভালো লাগতেছে না, শরীরটা যেন কেমন খারাপ লাগতেছে। আমারে বলে কেন, কী হয়েছে বলো আমার কাছে, আমার সাথে বলা যাবে না? আমি বললাম না না না, ওরকম কিছু না যে তোমাকে বলতে হবে, এরকম কিছু না, আসলে আমার শরীরটা ভালো লাগতেছে না। আমাকে তখন বারবার প্রেশার দিতেছে যে না সজীব আমার কাছে বলো কী হয়েছে। আমি বলি না, রাতের বেলায় ঘুমাইতে পারি না, খাবার খেতে পারি না, মানে কেমন জানি একটা অন্যরকম উদ্ঘুট টেনশনের মধ্যে তখন পড়ে গেছি। খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, মানে একরকম পাগল হয়ে গেছিলাম ওই সময়টাতে, পুরো পাগলের মতো আচরণ করতেছি। এখন তখন আমি টাকাও ভাঙতেছি, এরকম করতে করতে আমার আম্মারে আমি ফোন দিই, মাঝে মাঝে মারে ফোন দিই, ও মা কী অবস্থা, মা বলে চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, এমন করে মা আমার একটা সময় বলতেছে আমাদের এলাকার মেম্বার নাকি মানে আম্মাকে বলে গেছে যে ম্যাডামের কাছ থেকে 2 দিনের টাইম নিছে, 2 দিনের মধ্যে আমাকে হাজির করতে হবে, তা না হলে আমার আব্বা আমার মা সবাইকে কোমরে দড়ি পেঁচিয়ে সবাইকে জেলে নিয়ে যাবে, সবাইকে জেলের ভাত খাওয়াবে, এরকম করে মেম্বার নাকি আমার আম্মাকে বলছে। এখন এটা যখন বলছে, বলার পরে আমি তখন আমার আম্মারে বলি আম্মা আমার একটু মেম্বারের নাম্বারটা ম্যানেজ করে দাও, আমি একটু মেম্বারের সাথে কথা বলি। আমার আম্মা বলে তুই মেম্বারের সাথে কথা বলি কী করবি, আমি তাই তুমি নাম্বারটা একটু দাও। পরে মেম্বারের নাম্বারটা আমাকে দিছে পরে আমি তখন মেম্বারে ফোন দিলাম, আবার ওই রিয়ার চোখ ফাঁকি দিয়া এই যে এগুলো করতেছি, এগুলো কিন্তু আবার রিয়া জানে না, মানে রিয়াকে আমি জানাইতেছি না, রিয়ার চোখ ফাঁকি দিয়ে এগুলো করতেছি। পরে আমি তখন মেম্বারে ফোন দিলাম, পরে মেম্বার তখন রিসিভ করছে, রাত তখন 8টার মতো বাজে। আমি তখন বললাম মেম্বার সাহেব আমি সজীব বলতেছি। পরে আমার বলে আরে প্রেমিক পুরুষ, তুই তো খেলা দেখাই দিছিস, তুই তো এই সমাজের আইডল হয়ে গেছিস, আরে তোর জন্য বেটা ইংলিশ ম্যাডাম রিয়া পাগল হয়ে গেছে, তোর বাড়ির সামনে ধর্ণা দিয়ে বসছে, আরে তুই কী এমন জাদু দেখাইছিস আমার বলে। আমি বলি কাকা শোনেন, এইসব কথা বলে তো লাভ নাই, এখন আপনি তো জানেন যে আমি যেভাবে হোক আমি একটা ঘটনা করে ফেলছি বা আমি এখন এটা থেকে রেহাই চাই। বলে রেহাই একটাই, তুই বাড়িতে এই ম্যাডামরে বিয়ে কর, তাইলেই তো হইলো। আমি বললাম দেখেন ম্যাডাম তো আমার অনেক সিনিয়র হবে, আমি ম্যাডামের ছেলের বয়সী, তা আমি কীভাবে ম্যাডামকে বিয়ে করব। উনি তখন বলে তা তুই ম্যাডামের ছেলের বয়সী, এটা এখন বুঝলি, আগে বুঝলি না?
আগে বোঝা উচিত ছিল না, আগে বোঝা দরকার ছিল না, এখন বুঝা লাভ কি? এখন বুঝা কোনো লাভ নাই, তুই এসে ম্যাডামকে বিয়ে কর। পরে আমি কিন্তু ম্যাডামের সাথে আর কথা বলি না, মানে ম্যাডামের সাথে কথা বলি না, মানে কোন লজ্জা আমি কথা বলবো, আমি আর ম্যাডামের সাথে কথা বলি না। পরে মেম্বার আমার বলতেছে, আমি বললাম যে মেম্বার সাহেব, আপনি তো আমার কাকা হন, আমি আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি যেমনি পারেন ঝামেলাটা ভাঙিয়ে দেন, আপনি আমার ঝামেলাটা ভাঙিয়ে দেন। আমার আব্বা সারা জীবন বিদেশ করছে, আমার কারণে যদি আমার আব্বা জেলে যায়, তাহলে আমি না সমাজে মুখ দেখাইতে পারবো না, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, বা আমার ভাই বোনদের কাছে আমি ছোট হয়ে যাব। যেভাবেই হোক আমার আব্বাকে এখান থেকে আপনি বাঁচান, আপনি যেভাবেই পারেন উনি বলেন। বলা আচ্ছা ঠিক আছে, তো কালকে রাতে আমার ফোন দিস, আমি ম্যাডামের সাথে কথা বলি, দেখে কী করা যায় আমি তোরে জানাবো। পরে এরপরের দিন রাতে আমি আবারও ফোন দিলাম মেম্বারে, ফোন দিয়ে বললাম যে কাকা কী হইল, কতটুকু কী করলেন। উনি আমার বলতেছে, আমার তো ম্যাডামের সাথে কথা হয়েছে, এখন তুই যেটা করে ফেলছিস, এখন এটার তো কোনো উপায় নেই। যাই হোক, ম্যাডামের যেটা করছিস তা তো করছিস, এখন ম্যাডামের টাকাটা ফিরিয়ে দে। ম্যাডামের টাকাটা যদি ফিরিয়ে দিস, তাইলেও দেখি কোনো কিছু করা যায় কি না। তবে ম্যাডাম তো তোর কাছ থেকে সরাসরি টাকা নেবে না, তুই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে। আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিলে পরে আমি এটা ম্যাডামরে দিয়া কোনোভাবে দেখি বিষয়টা ম্যানেজ করা যায় কি না। আমি তখন বললাম কাকা ঠিক আছে, তাহলে আমি আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতে আসি। এই বলে আমি তখন আমাদের বাড়িওয়ালার অ্যাকাউন্ট থেকে এই মানে মেম্বারের অ্যাকাউন্টে আমি তখন টাকা পাঠাই। মেম্বার আমাকে ব্যাংক নাম্বার দেয়, আমি তখন ওনার ব্যাংকে টাকা পাঠাই দিই। এবার টাকা পাঠানোর পরে ওনারে ফোন দিই, কী ব্যাপার মেম্বার সাহেব, ওই ম্যাডাম কিন্তু তখনও বাড়ির সামনে বসে আছে। পরে আমি আমার মারে বলি যে মা, ম্যাডামের তো টাকা পাইছে, ম্যাডামরে তুমি বলো ম্যাডামের টাকা পাইছে, ম্যাডামের এখান থেকে চলে যেতে বলো, ম্যাডাম তো ম্যাডামের টাকা আমি দিয়ে দিছি। আমার আম্মা তখন ম্যাডামের আমার সামনে বলে, তা সজীব তো তোমার টাকা দিয়ে দিছে, তা তুমি চলে যাচ্ছ না কেন? বলে আমারে কেউ টাকা দেয় নাই, আমি কারো কাছ থেকে কোনো টাকা পাইনি। এবার আমি আমার কাকারে ফোন দিই, মানে মেম্বারে ফোন দিই, মেম্বারে আর আমার ফোন ধরে না, ফোন ধরে না। একটা সময় মেম্বার আমার নাম্বারটা পুরো ব্লক দিয়ে দেয়, নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেয়। এবং দিয়ে দিলে পরে আমি তখন আমার মায়েরে বলি, ও মা, মেম্বারে তো আমি টাকা দিছি, মেম্বারে বলছে যে টাকা ম্যাডামকে দিবে, তা মেম্বার যদি টাকা না দেয় তা এই দোষ আমার নাকি, আমি তো মেম্বারে টাকা দিছি। আমার আম্মা তখন মেম্বারের বাড়িতে যেয়ে বলতেছে যে আপনারা তো সজীবে টাকা দিছে, তা আপনি এই টাকা ম্যাডামকে দেন না কেন? এই কথা বলার পরে ম্যাডাম তখন আমার আম্মুরে বলতেছে যে সজীব আমার কোনো টাকাই দেয় নাই, মিথ্যা কথা বলো, তোমার ছেলেরা হাজির করো, তোমার ছেলেরা বাড়িতে আনো, আমি তার সাথে ডিরেক্ট কথা বলি, কে আমার টাকা দিচ্ছে, আমার কোনো টাকাই দেয় নাই। এই ঘটনার পরের দিনে ম্যাডাম তখন বাদী হইয়া, এই ম্যাডামকে বাদী কইরা তখন এই মেম্বার মানে থানায় সহযোগিতা নেই, আমার আব্বার নামে, আমার মায়ের নামে, আমার নামে, আমাদের সবার নামে তখন থানার মধ্যে লিখিত মামলা করে। এবং এই মামলা করলে পরে এই মামলায় তখন পুলিশ অন্যায়ভাবে আমার বাবাকে তখন পুলিশ ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে আমার আব্বাকে তখন আটকায় ফেলে। মানে আমি তখন আর রিয়ার সাথে ওখানে পড়ে আছি জাস্ট পাগলের মতো, আমি আর নিতে পারতেছি না। আর তখন কিন্তু আর হাতে টাকাও নাই, টাকা যা ছিল সবই তো দিয়ে দিছি, মানে প্রায় 50,000 টাকার মতো আমরা খরচ করি, বাকি 2.5 লাখ টাকা পুরো টাকাটা আমি তখন এই মেম্বারকে দিয়ে দিই। মানে আমাদের কাছে কিন্তু আর চলার মতো বা থাকা খাওয়ার মতো কোনো টাকা নাই, মানে টোটালি কোনো টাকা নাই, চলতে পারতেছি না। মানে তখন এতটা একটা অভাব দেখা দেয় ভাই, এমন একটা অভাব দেখা দিচ্ছে যে অভাবের বর্ণনা দিয়ে আমি আপনাকে শেষ করতে পারবো না। এই অবস্থার ভিতরে হঠাৎ করে রিয়া তখন প্রেগনেন্ট হয়ে যায়, ও তখন বেবি কনসেপ্ট করে। তো ওর বয়স তো একেবারেই কম, এই বয়সে আবার বাচ্চা কনসেপ্ট করে। পরে আমি চিন্তা করতেছি, আমি এর মাঝে আবার এসএসসি পরীক্ষাও চলতেছিল, পরীক্ষার সময় আমি পরীক্ষাটাও কিন্তু দিলাম না, আমার পরীক্ষাটাও আমি দিলাম না, মানে আমার শিক্ষা জীবন ওইখানেই শেষ। এবার পরীক্ষা না দিলাম, আমি এইভাবেই তখন পড়ে আসি, মানে খুব অভাব অনটন, মানে কোনো কাজ করতে পারি না, আমি তো কোনো কাজই করতে পারি না। মানে একে তো মাথার মধ্যে টেনশন, আমার আব্বা জেলে, এরপরে আমার বোনগুলোর কী অবস্থা, আমার ভাইয়ের কী অবস্থা, আমার পরিবারটা পুরো আমার জন্য তছনছ হয়ে গেল। আব্বু বলতেছে আব্বু কোনোদিন আমার চেহারা দেখবে না, আমি যেহেতু কোনোদিন বাড়িতে না যাই, মানে আমার মানে একে তো পারিবারিক টেনশন, আব্বুর টেনশন, এদিক দিয়ে আবার রিয়া আমার কাছে আসে, রিয়া তখন প্রেগনেন্ট, রিয়ার পেটে বাচ্চা আসতেছে, তা আমার তো কোনো কামাই নেই, রুজি নাই, কোনো ইনকাম নাই, আমি বাচ্চায় খাওয়াবো কেমনে, রিয়ারে খাওয়াবো কেমনে? কারণ একদিন কাজে গেলে আরেকদিন যেতে পারি না, কাজে গেলেই শরীর খারাপ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ি, মানে আপনারা কি বলবো, মানে এমন একটা অবস্থা তখন দেখা দেয়, মানে ভিক্ষা ছাওয়ার মতো একটা অবস্থা, মানে কোনো কাজও পাই না, যে কোনো একটা কাজে যাবো কাজও পাই না, এবং বাসা ভাড়া না দিতে বলে বাড়িওয়ালাও বাসা থেকে বের করে দিবে। মানে আপন ভাই কি বলবো, একটা পর্যায়ে মানে রিয়ার যে বেবি কনসেপ্ট, মানে বেবি প্রসব হওয়ার কিছুদিন আগে আমাকে বাড়ি থেকে বাড়িওয়ালা বের করে দেয়। মানে আমার বাচ্চাটা রেল স্টেশনে হয়েছে, মানে আপনাকে এইটুকুই বলি, রেল স্টেশন আমার বাচ্চাটা হয়েছে। এবং রেল স্টেশনে যেরকম মানে আপনার রেল লাইনে যেরকম ঝুপড়ি ঘর বানাই থাকে না, আমি সরকারি জায়গার মধ্যে এই ঝুপড়ি ঘর বানাইয়া আমার বাচ্চাটা নিয়ে, আমার বউরে নিয়ে আমি ছিলাম। আমি রেল লাইনে হচ্ছে আপনার রেলের যেই আপনার হতো, আপনার যে রেলের কাজ হইতো, ধরেন আপনার মানে কুলির যে কাজ, আমি কুলির কাজ করতাম ঢাকা শহরে কমলাপুর রেল স্টেশনে, আমি কুলির কাজ করতাম।
এবং কুলির কাজ করে আমি খুব কষ্ট করে আমার সংসার চালাইতাম। আমার বেবিটা তখন অনেক ছোট, মানে বাচ্চার জন্য দুধ কিনবো, বাচ্চার যে দুধ খাওয়াবো, এরকম টাকা পয়সাও তখন আমার নাই। মানে এরকম একটা অবস্থার মধ্যে পড়ছি। এরই মাঝে বাড়িওয়ালার সাথে একদিন আমার হঠাৎ করে দেখা হয়েছে, আমাদের যে বাড়িওয়ালা, এবং আমি তখন কুলির কাজ করে বাড়িওয়ালা দেখে আমার বলতেছে যে তুই আবার আমার বাড়িতে চলে আয়, সমস্যা নাই, ভাড়া দেওয়া লাগবে না। মানে এমনি বলতেছে হঠাৎ করে। তা বাড়িওয়ালা এই কথা আমার কেন বলতেছে আমি না ওই সময় বুঝলাম না, যে উনি যে লোকে আমাকে ভাড়ার জন্য আমার বেবি সহ আমার বাসা থেকে বের করে দিল, মানে আমার বউটা হাঁটতে পারে না, এখন উনি আমার বলতেছে যে মানে ভাড়া দেওয়া লাগবে না, ওনার সাথে আমি বাসায় যাই। পরে আমি আবারও পুনরায় করলাম কি, এই রেল স্টেশন থেকে আবারও বাসায় ঢুকলাম। ঢুকার পরে আমি তো ভাড়া লাগবে না, বাড়িওয়ালা হয়তো আমার প্রতি সিম্প্রিতি আসছে বা দয়া থেকে উনি আমাকে ওনার বাসায় আবার জায়গা দিচ্ছে, হয়তো ভাড়া নেবে না। কিন্তু ভাই কয়েকদিন পরেই বুঝলাম যে বাড়িওয়ালা আমাকে বাসায় জায়গা দেওয়ার কারণ হচ্ছে বাড়িওয়ালা আমার বউ রিয়ার দিকে খারাপ নজর দিছে। রিয়ার দিকে খারাপ নজর দিছে এবং খারাপ নজর দেওয়ার কারণেই হচ্ছে বাড়িওয়ালা আমাকে বললো যে ভাড়া দেওয়া লাগবে না, তুমি এভাবেই থাকো। পরে রিয়া কয়েকদিন পর আমার বলতেছে বাড়িওয়ালা এগুলো করে বা সুযোগ পেলেও শরীরে হাত দেয়, এইটা বইটা। পরে আমি তো আর বাড়িওয়ালার ভাড়াও দিতে পারি না। পরে কি করব জানেন, যা মাল টাল ছিল এগুলোও ফালাইয়া তখনই আমার বাচ্চারই নিয়ে ওইখান থেকে আমি আবারও পালাইয়া বস্তির মধ্যে গিয়ে একটা ঘর ভাড়া করি, একেবারে বস্তির মধ্যে। তো ওই বস্তির মধ্যে গিয়ে ঘর ভাড়া করি, ওইখানে তখন থাকতে থাকতে একটা সময় দেখা গেলো যে আমার কন্ডিশন খুব আরও খারাপের দিকে চলে গেল। আমি খুব অসুস্থ হয়ে পড়তেছি এবং এরই মাঝে একদিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এই তানিয়া ম্যাডামের ঘটনা রিয়া কীভাবে জেনে যায়। মানে মরার উপরে খাড়া বললে যা হয় আর কি। একে তো নাচনে ভরে, তার উপরে ঢোলের বাড়ি, একে তো অভাব, চলতে পারি না, খাইতে পারি না। এই অবস্থার ভিতরে আবার তানিয়া ম্যাডামের পুরো ঘটনা রিয়া তখন জেনে যায়। এবং রিয়া তানিয়া ম্যাডামের ঘটনা জানার পরে ও তখন পাগল হয়ে যায় যে তুমি আমার সাথে চিট করছো, আমার তুমি ধোকা দিছো, তুমি একসাথে 2টা রিলেশন কন্টিনিউ করছো, তুমি তানিয়া ম্যাডামের সাথেও রিলেশন করছো, তুমি আমার সাথেও রিলেশন করছো, তুমি চিটার, তুমি ধোকাবাজ, তুমি প্রতারক। মানে এটা ওইটা বইলা মানে কঠিনভাবে তখন রিয়া আমাকে আটকাইছে। মানে আমার সাথে গালাগালি করতেছে, খারাপ ব্যবহার করতেছে। এরই মাঝে বস্তির যে অন্য ছেলেগুলো আছে এরা কিন্তু আবার ফলো করতেছে বিষয়গুলো, যে রিয়ার সাথে আমার এগুলো হইতেছে বা এটা হচ্ছে, এরা কিন্তু ফলো করে। এইরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি, এর কিছুদিন পরেই রিয়া আমার হঠাৎ করে বলো ও একটা চাকরি পাইছে। আমার বলে আমি একটা চাকরি পাইছি, তা আমি এই চাকরিটা করতে যাব। তা এই চাকরিটা করতে যাবো আমাকে বলে, তো যে মেয়েটার সাথে ও চাকরি করতে যাবে বা যে মেয়েটা বলছে ওকে একটা চাকরি দিছে, ওই মেয়েটা কিন্তু আমাদের বস্তির ভালো কোনো মেয়ে না। ওই মেয়েটা হচ্ছে আমাদের বস্তির খুব খারাপ একটা মেয়ে, মানে জঘন্যতম একটা মেয়ে, খারাপ একটা মেয়ে। এই মেয়েটার সাথে ও তখন বলো নাকি চাকরি পাইছে। আমি তখন বললাম যে রিয়া এগুলা কইরো না, এটা করা ঠিক হবে না, তা তুমি এটা কইরো না, মানে মানা করতেছি না। ও তারপরও যায়, চাকরিতে যায়, এটা করে। তো আমি তো বুঝতেছি ও আসলে কী কাজ করে, এটা আপনাকে আসলে বলে মানে বোঝাতে পারবো না। এবং আমি অনেক সূত্রে খবর পাইছি ও ওই ধরনের কাজগুলোই করে। তা আমার কথা হচ্ছে আমার ইনকাম কম, এই জন্য চলতে পারে না, এই জন্য কাজে যায়। তা কাজে যায়, এরকম কাজে যায় যে ওর বাবা একজন মুফতি মাওলানা, একজন মুফতি মাওলানার মেয়ে হয়ে এই বয়সে ওই কাজ করে। মানে সহ্য হইতো না আর কি, কষ্টে কষ্টে কাটতাম, ওরে বুঝাইতাম, কিন্তু আসলে আমার বুঝ নিত না। এরকম করে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে কী হলো ভাই জানেন, মানে একদিন হঠাৎ করে আমি কাজে গেছি, দুপুরবেলা আমার মোবাইলে একটা কল আসছে। আমাদের এলাকার একটা ছেলে, নাম হচ্ছে রনি, ওই মানে বস্তির মধ্যে থাকতো। এবং রনির সাথে রনি আমার ফোন দিল দুপুরবেলা, আমার ফোন দিয়ে বলে সজীব তুমি কই। আমি বললাম যে ভাই আমি তো কাজ করি তখন কী জানি একটা কাজ করতাম। আমারে বলে তুমি বস্তিতে আসো, ঘটনা আছে। পরে আমি বস্তির মধ্যে আসি এবং আসার পরে ঘরের মধ্যে ঢুকে দেখলাম যে আমার বাচ্চাটা নাই, মানে আমার বেবিটা নাই। এবং ওই যে মেয়েটার নাম আমি বলি, মেয়েটার নাম হচ্ছে সাদিয়া নামের মেয়েটা বসে আছে, রনিও বসে আছে। পরে আমি বললাম যে আমার বাচ্চা কই, বলো তোমার বাচ্চা আছে, তোমার বউ আছে, তা তোমার বউ কী কাজ করে তুমি কি জানো? রনি বলতেছে। আমি বললাম না ভাই আমি জানি না। পরে বলে তোমার বউ সাদিয়ার সাথে যায়, সাদিয়া কী কাজ করে তুমি জানো? আমি বললাম তা তো জানি, সাদিয়া খারাপ কাজ করে। তা বলে সাদিয়া যদি খারাপ কাজ করে তা তোমার বউ কি ভালো কাজ করে? আমি বললাম কী হয়েছে এখন আপনি আমারে বলেন। পরে বলে তোমার বউরে ধরছি জায়গা মতো। আমি বললাম মানি? বলে জায়গা মতো তোমার বউরে ধরছি এবং একটা ছেলে সহ ধরছি, তোমার বউরে আটকাইছি। আমি বললাম ভাই এটা কি বলতেছেন, এখন ও কই? বলে ও কই, ওরে আটকায় রাখছি, যেখানেই আছে ওরা আটকায় রাখছি, এবং তুমি 1 লাখ টাকা দিবা ওরে ছাড়মো, আর যদি 1 লাখ টাকা না দাও তাহলে ওরে বিক্রি করে দিব, এমনি বলতেছে। আমি বললাম ভাই আপনি এটা কী বলেন, ওরে বিক্রি করে দিবেন মানে? আমার বাচ্চা কই? বলে বাচ্চা তুমি পাইয়ে যাবে, সমস্যা নাই, বাচ্চা আছে, বাচ্চা তোমার দিয়ে দিমু, বাচ্চা অমুকের ঘরে আছে। এই কথা বলে একটা মহিলার কথা বললো, এবং ওই মহিলা তখন বাচ্চাটাই না আমার কোলে দিল, আমার বাচ্চা। পরে আমি বাচ্চাটারে কোলে নিলাম, নিয়ে বলতেছি যে
আমি বলি কী বলেন? তা আমি তো জানি রিয়া এই কাজ করতো বা এগুলোই ও করতো, আমি জানি। পরে আমি বললাম ভাই দেখেন আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনি এই দয়াটা করেন, আমার বউরে ছেড়ে দেন, আমি আমার বউ নিয়ে এখান থেকে চলে যাব। আমি আমার বউ নিয়ে জায়গায় আমি থাকবো না, আমি আমার বউ নিয়ে এখান থেকে আমি চলে যাবো, আমার চোখ যেদিকে যাবে এদিকে চলে যাব, আমি এই জায়গার মধ্যে থাকবো না ভাই, আপনার দুটা পায়ে ধরি ভাই, আমার সন্তানটার মুখের দিকে তাকিয়ে হলে আমার বউটারে ছেড়ে দেন। এতটা নির্দয় এতটা পাষাণ হইেন না। উনি আমারে বলে ভাই রে আপনি আমার এগুলো বলে লাভ নাই, এটা আমার হাতে না, এটা অনেক বড় বড় লোকদের হাতে চলে গেছে। আপনি 2 দিনের মধ্যে মানে আজকে এবং কালকে, মানে আজকে রাত আছে, আজকে দিন আছে এবং কালকে দুপুরের মধ্যে মানে দুপুর 2টার আগে আপনি যদি টাকা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে ভালো, আর যদি দিতে না পারেন তাইলে মনে করেন আপনার বউরে আমরা বিক্রি করে দেবো, ইন্ডিয়াতে আমরা কথাবার্তা বলে ফেলছি, ওখানে বিক্রি করে আমরা টাকা নেবো, আপনার বউরে আমরা ধরছি। বলে আমি কি আমার বউর সাথে একটু দেখা করতে পারি? বলে দেখা তো দূরের কথা, কথাও বলতে পারবেন না, কালকে দিনে টাকা দিবেন, এরপর আপনার বউরে আপনি নিয়ে যাবেন। আমি তখন বললাম ভাই ঠিক আছে আমি টাকা দিব। তো এখন আমি টাকা কোথায় পাবো? আমার মেয়েটার তখন আমি ওই মহিলার কোলে রেখে আমি তখন টাকার জন্য পাগল হয়ে গেছি। ভাই রাজধানী ঢাকার বুকে 1 লক্ষ টাকা আমার কে দিবে? রাতটা তখন রাত্রে প্রায় 10টার মতো 11টার মতো বাজে, আমি তখন কান্না করতেছি রুমের মধ্যে বৈশা বৈশা। এবং রাতে 11টার দিকে মানে হঠাৎ করে আমার তখন এই তানিয়া ম্যাডামের কথা মনে হইলো। রাত 11টার দিকে আমি তখন তানিয়া ম্যাডামরে ফোন দিছি, এই প্রথম, এই পর্যন্ত কিন্তু ওনারা কোনোদিন ফোন দেয়নি। ওই তখন নাম্বারটা আমি কিন্তু আবার ওই মেম্বাররাও ফোন দিয়েছিলাম, কারণ মেম্বারের কাছে তো আমার টাকা ছিল, মেম্বার আমার কল ধরে নাই। মানে এবার আমি তানিয়া ম্যাডামরে ফোন দিছি, আমার আব্বা কিন্তু তখন জেল থেকে চলে আসছে, আব্বা কিন্তু বাড়িতে। তো আমার আব্বা আমাকে তেজ্য করে দিচ্ছে, মানে সবার সামনে বলছে যে সজীব আমার তেজ্য সন্তান, আমার সজীব নামের কোনো সন্তান নাই। আব্বা আমাকে তেজ্য করছে এবং আমার মুখ আব্বা কখনোই দেখবে না। আম্মাকে এটা বলছে যে আমি যদি কোনোদিন বাড়িতে যাই আব্বা আত্মহত্যা করবে, এরকমভাবে বলছে। পরে তানিয়া ম্যাডামকে ফোন দিচ্ছি, তখন তানিয়া ফোন ধরছে, তখন চিৎকার করে কান্না করতেছে, আমার 1 লাখ টাকা দাও, তোমার 2টা পায়ে ধরে আমার 1 লাখ টাকা দাও, যেভাবে পারো আমার 1 লাখ টাকা দাও। ও আমারে বলতেছে আজকে এতদিন পরে আমার ফোন দিয়ে তুই টাকা চাইতেছিস কেন? আমি বললাম যে আমার বড় বিপদ, যদি পারো আমাকে 1 লাখ টাকা দাও, আমার যদি 1 লাখ টাকা দাও তুমি যা বলো আমি তাই করবো। ভাই ওই সময় তানিয়া ম্যাডাম আমার বলতেছে আমি তোরা 1 লাখ টাকা দিলে তুই আমার বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তুমি যা বলো আমি তাই করবো, তুমি যেটা বলো আমি সেটাই করবো, আমার 1 লাখ টাকা দাও আমি তোমার বিয়ে করবো। পরে বলে করবি কি করবি না এটা বল। আমি বললাম করবো। পরে বলে আমি কি এখন আসবো? আমি বললাম হ্যাঁ, তুমি যে আমার টাকাটা দাও। বলে আমি টাকা তোরে এইভাবেই দিব না, তোরে আমি সাথে নিয়ে আইসা টাকা দিব, তোর হাতে আমি টাকা দিব। আমি বললাম ঠিক আছে তুমি আসো, আমি ঢাকায় অমুক জায়গায় আছি তুমি আসো। এই কথা বলার পরে 10টার দিকে ম্যাডামের সাথে কথা বলে ম্যাডাম ওই সময় হচ্ছে গাড়ি নিয়ে ঢাকায় রওনা দিছে। ওই সময় গাড়ি নিয়ে ঢাকায় রওনা দিছে, উনি সকালবেলা তখন ঢাকায় এসে পৌঁছাইছে আপনার প্রায় 9টা 9:30টার দিকে। ঢাকায় এসে পৌঁছাইছে, আমার বলে তুই কোন জায়গায়? আমি তখন ঠিকানা দিলাম, ওই ঠিকানা অনুযায়ী ম্যাডাম আসছে। আমার সাথে তখন রনিও আছে এবং ওই সাদিয়াও আছে। আমি তখন ম্যাডামের কাছ থেকে টাকাটা নিলাম, টাকাটা নিয়ে আমি তখন এই টাকাটা সাদিয়ার হাতে দিলাম। ম্যাডাম কিন্তু এখানে আবার অনেক ঘটনা আছে, টাকা দেওয়ার আগে উনি আমাকে অনেক শর্ত নিছে, অনেক শর্ত দিছে, আমাকে উনি পেপারে সিগনেচার করাইছে, অনেকভাবে আমাকে আটকাইছে। আটকানোর পর টাকাটা দিচ্ছে, দেওয়ার পরে আমি তখন এই টাকাটা দিলাম হচ্ছে আপনার সাদিয়ার হাতে, সাদিয়া মেয়েটার হাতে টাকাটা দিয়ে বললাম যে আপনারা রিয়া যদি ফিরে আসে রিয়ার কাছে আমার মেয়েটারে দিয়ে দিয়েন, এবং আমার আশা ওরে বলবেন যে আমাকে যাতে ভুলে যায়, আমার সাথে যাতে ও যোগাযোগ না রাখো, ওর মতো করে ভালো থাকুক, আমি ওর জন্য দোয়া করি। এই কথা বলে আমি তখন এই কাঁদতে কাঁদতে সাদিয়া ম্যাডামের মানে ওই আপনার তানিয়া ম্যাডামের গাড়িতে উঠে গেলাম। তানিয়া ম্যাডামের গাড়িতে উঠে গেছে, উঠে যাওয়ার পরে উনি আমার নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাইতেছে, আমি কান্না করতেছে গাড়িতে বসে বসে। উনি আমার বলে তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে, এইটা ওইটা বলে উনি পরে আমারে কী করলো, ওনার বাসায় আনছে। আনার পরে ভাই আমাকে কুকুরের মতো মারতেছে, মানে কুকুরের মতো মারতেছে। মানুষকে এইভাবে মারে না, আমাকে উনি যেভাবে মারতেছে বেল দিয়া কুকুরের মতো পিটাইতে আসছে। আমি মানে মায়ের খাইছি, মায়ের খাওয়ার পরে তাও ঘরের মধ্যে বসে আছে। পরে আমার বলে তুই আমার বিয়ে করবি? আমি বললাম করবো। উনি কাজী ডাকছে, কাজী ডেকে উনি আমার বিয়ে করছে ঘরের মধ্যে। বিয়ে করে ওইখানে আমাকে 5 দিন আটকায় রাখছে, আটকায় রেখে বলতেছে তুই কি তোর বাপ মায়ের কাছে যাবি? আমি বললাম না। তা কই যাবি? আমি বললাম যে আপনি যা বলেন তাই করবো, আপনি মেরে ফেললে মরে যাবো। পরে বলে তুই কি করবি, কি করতে চাস আমারে বল। আমি বললাম আমি জানি না কী করবো। এই ঘরের মধ্যে আমাকে অনেক দিন পর্যন্ত আটকায় রাখে, অনেক দিন, প্রায় 1.5 মাসের মতো আটকায় রেখে আমার বলে তুই বিদেশ যাবি? আমি বললাম জি আমি বিদেশ যাব। বলে বিদেশে গেলে আমাকে নিয়ে যাবি? আমি বললাম জি আমি আপনাকে নিয়ে যাবো। বলে তুই তো আমাকে পরে আর নিবি না। এই কথা বলার পরে উনি তখন করে কি, এই সময় আমাকে তখন হজের ভিসা লাগায়, মানে হজ করবে। উনিও পাসপোর্ট করে, আমারও পাসপোর্ট করে, ওই সময় কোরবানির ঈদ আসতেছে, ওই সময়টাতে পরে উনি হজের টিকিট লাগায় এবং আমাকে মানে হজ করার জন্য আমাকে সব সাথে করে নিয়ে যায়। মানে এইভাবে পরিবারের সাথে কিন্তু কোনো যোগাযোগ নাই, বা রিয়ার এরপরে কী হইলো না হইলো, রিয়ার বাচ্চার কী হইলো, এইসব কোনো কিছুই কিন্তু আমি আর জানি না, মানে কোনো খোঁজ খবর রিয়ার সাথে আমার নাই।
তখন উনি কী করে সৌদি আরব থেকে আমাকে হজের ভিসা লাগে, আমি তখন সৌদি আরবে যাই। সৌদি আরবে যাওয়ার পরে উনি সেখান থেকে কীভাবে ওনার এক সৌদিয়ানের সাথে সম্পর্ক আছে, মানে আপনার তানিয়া ম্যাডামের, ওই লোকের সাথে কথাবার্তা বলে উনি সেখানেই কী করে আপনার ওই হজের ভিসায় গিয়ে উনি ওখানে থেকে যায়, আমাকেও রেখে দিয়ে উনি ওখান থেকে আর আসে না। না আসার পরে কেমনে কেমনে মামলা টামলা করে কীভাবে উনি ওনার ডকুমেন্ট ঠিক করে উনি ওখানে থেকে যায় এবং আমাকে উনি ওনার সাথে রেখে দেয়। রেখে দিয়ে পরে ওইখানে উনি তখন একটা বিজনেস ওপেন করে, সৌদি আরবে একটা ক্যাফেটেরিয়ার মতো একটা রেস্টুরেন্ট ওপেন করে এবং উনি ওই রেস্টুরেন্টে থাকে, আমিও থাকি। তখন কিন্তু আমার মানে উনিও কিন্তু এর আগে অনেক আগে উনি জব ছেড়ে দেয়, মানে জব ইচ্ছে করে ছেড়ে দেয়। পরে ওইখানে আমি তখন কাজ করি। ভাই যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমার গল্পটা শেষের দিকে। অ্যান্ড একটা পর্যায়ে হলো কি জানেন, আমি এরকম করে ওনার সাথে থাকতেছি, ফিরতেছি, গাইতেছি, এরকম করতে করতে আমার এই তানিয়া ম্যাডামের ঘরে ওই বয়সে আমার একটা ছেলে সন্তান হয়। ওই বয়সে সৌদি আরবে একটা আমার একটা ছেলে হয় এবং ছেলে হওয়ার পরে আমি যে কোনোভাবেই হোক কোনো একদিন আমি হচ্ছে এই মানে ইয়ের সাথে আমার কি বলে আমার আপনার মামাতো ভাই শফিকের সাথে আমি কথা হয়। মানে এই ঘটনার প্রায় 1.5-2 বছর পরে আমি রিয়াকে ছেড়ে চলে আসার পরে শফিকের সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করে শফিককে জিজ্ঞেস করে রিয়া কোথায়। পরে বলে রিয়া তো ঢাকায়। আমারে বলে, বললাম রিয়ার ফোন নাম্বারটা কি আমাকে একটু ম্যানেজ করে দিতে পারবি? ও বলে আচ্ছা দেওয়া যাবে। আমার শফিক তখন আমাকে ফোন নাম্বারটা ম্যানেজ করে দিলে আমি তখন রিয়ারে ফোন দিই। মানে ফোন করার পরে ফোনটা একটা মেয়ে রিসিভ করে পরে বলে ম্যাডাম তো কাজে আছে, আমাকে এটা বলে। বললাম কাজে আসতে? বলে হ্যাঁ ম্যাডাম বেরোবে একটু পরে, বেরোলে আমি ফোন দিব। তো কিছুক্ষণ পরে আমার ফোন দিল, দেওয়ার পরে আমার নাম্বারেই পরে আমি রিসিভ করে আমি বললাম যে মানে আমি কেটে দিয়ে কল দিয়েছি। পরে আমি তখন বললাম রিয়া আমি সজীব। এইটা বলা তো আমারে এত গালাগালি করতেছে, বলার মতো না, উর্দম গালাগালি করতেছে। আমি বললাম, বলে যে তোর জন্য আমি দেহ ব্যবসায়ী হয়ে গেছো। আমারে বলে, আমি বললাম দেহ ব্যবসায়ী হয়েছো? আমি তো তোমাকে দেহ ব্যবসা থেকে ফেরানোর জন্যই আমার নিজের জীবন শেষ করে দিছি, আর তুমি দেহ ব্যবসায়ী হয়েছো মানে? আমারে বলে তুই আমারে ফিরিয়ে দিছিস মানে এই তুই আমার জন্য কী করছিস? তুই আমার জন্য কী করছিস? আমি তোর জন্য আমার পুরো জীবন শেষ করছি। আমি বললাম আমি তোমার জন্য কিছু করি নাই। রনি এরপরে সাদিয়া এরা তোমার আটকাইছে, এরা আটকানোর পর আমি 1 লাখ টাকার জন্য এমন রিয়া ম্যাডামের আপনার সাদিয়া ম্যাডামের কাছ থেকে 1 লক্ষ টাকা কী বলে তানিয়া ম্যাডামের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে দিয়ে আমি তোমার ছুটে আনছি। আমার বলে আমারে আটকাইছে? কে আমারে আটকাইছে? আমি বললাম তোমার এমনি এমনি আটকাই নেই, তুমি আমার মেয়ে রেখে ওইখানে ধরা খাও নাই। ও বলে আমি তখন ভালোই ছিলাম, আমি কোনো দেহ ব্যবসা করি নাই, আমি তখন তোমার একটা ডায়াগনস্টিক সেন্টার আমি চাকরি করতাম। ওইখান থেকে আমার আব্বা আইসা ওই সাদিয়া মেয়েটা ওইখানেও চাকরি করতো, তার পাশাপাশি মেয়েটা খারাপ কাজ করতো, আমি খারাপ কাজ করতাম না। একদিন সকালবেলা ওইখানে কাজ করার অবস্থা আমার আব্বু আমাকে এখান থেকে ধরে নিয়ে গেছে। আমি বলছি আমার মেয়ে আছে, আমার মেয়েরও দিতে না, আব্বু আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে আমাকে ওখানে আটকায় রাখছে। আমি 2 দিন পরে ওইখান থেকে বাড়ি থেকে আমার মেয়েটার কাছে আমি আবারও চলে আসছি। এবং আসার পরে জানতে পারি তুমি নাকি এক মেয়ের সাথে পালাই গেছো। আমি বললাম পালাই গেছে? আমি তো কোনো মেয়ের সাথে পালাই যাই নাই। তার মানে কি তোমার ওই রনি আটকায় নেই? বলে না, আমার রনি কেন আটকাবে, আমার আব্বু ডায়াগনস্টিক সেন্টার থেকে ধরে নিয়ে গেছে। আমি বললাম তাহলে রনি আর সাদিয়া যে বললো তোমাকে আটকাইছে, আমি ওদেরকে 1 লাখ টাকা দিচ্ছি, বলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, আমাকে আমার পরিবার আটকায় নেই। এবং এরপরে আমি ঢাকা আসার পরে তোমার না পাইয়া আমি চলতে পারি না, খেতে পারি না, শেষ পর্যন্ত আমি ওই সাদিয়ার সাথে এই খারাপ কাজে ঢুকে যাই এবং আমি এখন খারাপ কাজের সাথে জড়িত। সেই থেকে ভাই আজ পর্যন্ত ওই খারাপ কাজের সাথেই আছে। আমি ওকে বারবার বলেছি আমি টাকা দিব, পয়সা দিব, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো লাইনে চলে আসো। ও ভালো হয় না, এখন এই পেশার সাথে জড়িত আছে। তো আমি মাঝে মাঝে আমার মামাতো ভাই শফিকের সাথে কথাবার্তা বলে ফোনের মাধ্যমে। তাই শফিক আমার একদিন বলল যে আমারে বলে সজীব ভাইয়া রিয়া আপু একটা ছেলে আছে বাড়ি কুমিল্লা, নাম হচ্ছে আর যে আপন, ওই ছেলের গল্প শোনে সবসময়, উনি রাত দিন এইগুলোই শোনে এবং ওই ছেলের গল্প শোনে। আমার এটা বললো। তো বলার পর আমি তখন ইউটিউবে আপনার নামটা দিয়ে চার্জ করলাম এবং আপনারা পাইলাম। তো আজ বহু বছর ধরে ও আমার কাছ থেকে দূরে, বা ও ভালো লাইনে আসতেছে না, এখনও খারাপ কাজ করতেছে, আমার মেয়েটারও খারাপ লাইনে ও আস্তে আস্তে করে ঢুকে ফেলতেছে। তো এখন আমার অনেকটা বয়স হয়ে গেছে। ওই যেহেতু আপনার গল্প শোনে, আমি অনেক মানুষের মাধ্যমে ওকে বলছি, ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বুঝে নাই। ভাই আজ আমি তো আপনাকে আমার পুরো ঘটনাটা বললাম, আমি তো পরিস্থিতির শিকার, আমি তো ইচ্ছে করে কোনোটাই করি নাই, আমি পরিস্থিতির শিকার। এবং আজ আমি যে পর্যায়ে আছি, যে ওই কাজগুলো করে, আমি সৌদির মতো একটা পবিত্র জায়গায় আছি, আমি 2বার হজ করছি। আমার একটা মানুষের 2টা বউ থাকতেই পারে, আমি ওরে বলছি ওরা আমি বিয়ে করবো আর আমি দেশে রাখবো, আমার বাপ মায়ের কাছে রাখবো, কিন্তু ভালো হইতেছে না। আজ আমি আপনার মাধ্যমে শেষবারের মতো করে বলতে
বলতে চাই, ও যদি ভালো না হয় আমি প্রয়োজনে দেশে গিয়ে ওকে খুন করব, অথবা আমি আমার মেয়েটাকে নিয়ে আসব। আমি আপনার কাছে অনুরোধ করি, আপনার মাধ্যমে ওকে বলতে চাও যাতে ভালো হয়ে যায়, এবং ও ভালো হয়ে গেলে পরে ও যা চায় আমি ওর জন্য তাই করব, যেটা বলে আমি সেটাই করব। আপনি প্লিজ ওকে বলুন যাতে ভালো হয়ে যায়। আমি ওর ফোন নাম্বারটা আপনাকে দিলাম, আমি আমার ফোন নাম্বারটা আপনাকে দিলাম, যদি পারেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই সজীবের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা সত্যি এক অন্যরকম গল্প ছিল, এবং সজীব ভাইয়ের বউ রিয়া আক্তার প্রাক্তন বউ না, কারণ ওই মেয়ের সাথে তার কোনো ডিভোর্স তালাক কিছুই হয়নি, তাহলে এখনও বউই বলা চলে। তো রিয়া আক্তার আমার গল্প শোনে, এবং এটা সে হচ্ছে তার মামাতো ভাইয়ের কাছ থেকে জানতে পারছে। তো রিয়া আক্তার যদি আমার সব গল্প শুনে থাকে, হয়তো এই গল্পটাও তিনি শুনতে পাচ্ছে। এবং সজীব আসলেই যেটা বলে যে সে হয়তো প্রথম দিকে খারাপ ছিল, এটা ঠিক আছে, কিন্তু শেষের দিকে এই মানুষটা যতটুকু করেছে রিয়ার জন্যই করেছে। এবং রিয়ার, আমার মতে রিয়া যদি আমার গল্প হয়ে থাকে, আমার গল্প শুনে থাকে, সে যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকে, তাহলে আমি রিয়াকে বলবো যে ব্যক্তিগতভাবে রিয়া, আপনি সজীবের গল্প সজীবের গল্প পুরোটাই শুনেছেন। আমার কাছে মনে হয় যে মানুষটা মিথ্যে বলে নাই, তার কোনো মিথ্যে আমি পাই নাই। এবং আপনি যদি মনে করেন সে মিথ্যে বলেছে, আপনি আপনার এখানে যে সাদিয়ার সাথে আপনার এখনও যোগাযোগ আছে, সজীব যেটা বললো, এবং আপনি ওই রনিকেও চিনেন, আপনি তাদের সাথে কথাবার্তা বলে দেখেন যে আদৌ সজীব তাদেরকে টাকা দিছে কিনা। সজীব বললো তাদের সামনেই তাদেরকে টাকা দিছে, এবং দেওয়ার পরে এই গাড়িতে উঠেই সজীব ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসে। তার মানে সজীব যেটা করেছে সেটা সম্পূর্ণ আপনার জন্য করেছে, আর আপনি এখন যেটা করতেছেন এইটা আসলে খুব খারাপ করতেছেন। আমার মতে, আমার দৃষ্টিতে আপনার অবশ্যই সজীবের কাছে ফিরে আসা উচিত। সজীব তো আপনাকে ছেড়ে দেয়নি, এখনও আপনি তার বই আছেন, এবং সে যদি আপনাকে ভরণ পোষণ দেয়, আপনি আপনার মেয়ে নিয়ে ভালো থাকতে সমস্যাটা কোথায়? ভালো হয়ে যান, নিজে ভালো হয়ে যান, অন্যকে ভালো করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে ইনশাআল্লাহ। এবং আজকের গল্প নিয়ে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।